বেশ কয়েকদিন যাবৎ আম্মু ঈশানকে বিয়ের জন্য বেশ জোরাজুরি করছে। ঈশানের একই কথা, ও বিয়ে করবে না। আজ অবধি লাইফে একটা প্রেমও করতে পারেনি। আসলে প্রেম করতে পারেনি বললে ভুল হবে, করার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠেনি। ও কাউকে পছন্দ করলেও কেউ ওকে পছন্দ করেনি। আপনারা কি ভাবছেন ও দেখতে এতটাই বাজে? আরে না রে ভাই, গল্পের হিরো সবসময় দেখতে হ্যান্ডসাম, স্মার্ট, স্টাইলিশ আর কিউটের ডিব্বা হয়। তেমনই আমাদের গল্পের হিরো উচ্চ, লম্বা চুলগুলো স্পাইক করা, ফর্সা চেহারা, গুড লুকিং ও ড্যাশিং টাইপের। অনেকগুলো মেয়ে ওকে পছন্দ করেছিল, কিন্তু ঈশানের কাউকেই পছন্দ হয়নি। ওর যে মেয়েগুলোকে পছন্দ হয়েছিল তারা একটু বেশি সুন্দরী হওয়ায় মেয়েগুলো আগে থাকতেই বয়ফ্রেন্ড ছিল, না হলে শত শত ছেলে তাদের পিছনে লাইন দিয়ে পড়েছিল। তাই ও রিলেশনটা আর হয়ে ওঠেনি। আফসোস তো এটা থেকেই গেল। সারা জীবন একটা প্রেম অবধি করতে পারল না। স্কুল লাইফে পছন্দ হয়েছিল কয়েকটা সিনিয়র আপুকে। প্রপোজ করতেই ওরা ঈশানকে এমন দৌড়ানি দিয়েছিল যে 15 দিন আর ভয়ে স্কুলমুখী হয়নি। ঈশানের কথাগুলো মনে হলেই হাসি পায়। প্রতিদিনের মতো আজকেও ঈশান দুপুরে বাসায় আসছে লাঞ্চ করতে। আম্মু খাবার বেড়ে দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আম্মু বসে ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে, তাই বলল, শুরুতেই আপনাদের একটা কথা বলে নিতে চাই। আর সে কথাটা হলো, আমার এই চ্যানেল ব্যতীত, এই প্রিন্স ডায়েরি চ্যানেল ব্যতীত আমার গল্প যদি কেউ অন্য কোনো চ্যানেলে শুনে থাকেন, তাহলে সে চ্যানেলের লিঙ্কটা ডিরেক্ট আমার কমেন্ট বক্সে এসে দিয়ে দিবেন। বাকিটা আমার যা করার লাগে আমি করে নেব। তো এখন গল্প ফেরা যাক। আম্মু, তুমি কিছু বলবে? না, আমি আর কি বলবো? আর কি বা বলার থাকতে পারে? তুই কি আমার কোনো কথা রাখিস নাকি বলতে দিয়েছিস? বলতো। আম্মু, তুমি এটা কোনো কথা বললে? তোমাকে কোনো কথা বলতে দেয় না মানে? আর আমি তোমার কোন কথা রাখিনি বলো তো? তুই আমার কোনো কথাই রাখিসনি। এত বড় দামড়া একটা ছেলে হয়ে গেলি, এখন জব করিস। এতগুলো দিন ধরে বলছি একটা বিয়ে কর, সেটা করছিস না। আমরাই বা বাসায় একা একা থাকতে কতদিন ভালো লাগে। একটা মাত্র ছেলে, ভেবেছিলাম বিয়ে করলে একটা মেয়ের অপূর্ণতা পরিবারে পূর্ণ হয়ে যাবে। খুব সুন্দর দেখে একটা বউ আনবো যে সবসময় আম্মু আম্মু বলে আমার মনটা ভরিয়ে দিবে। বুঝতেই পারবো না আমার একটা মেয়ে নেই। কিন্তু এই বাদর ছেলেটার জন্য তো আর তা হলো না। এখন বল, তুই আমার কোন কথাটা রেখেছিস? আম্মু, মুডটা নষ্ট করে দিও না তো, ভালো লাগে না। এখন অবধি একটা প্রেমও করতে পারলাম না, আর তুমি বলছো বিয়ে করতে। সেটা কি করে হয় বলো তো? ওই জন্যই তো বললাম, একবারে বিয়ে করে তারপর না হয় প্রেমটা করবি। তাতে কে বারণ করেছে বল? আর আমরা তো তোকে প্রেম করতে বারণ করিনি, তুই নিজেই করতে পারিসনি। তোর এরকম আজব স্বভাবের কারণে কেউ তোর সাথে রিলেশন করতে চায়নি। তাহলে সেই দোষটা কি আমাদের? তা নয়, কিন্তু আম্মু, বিয়েটা কি করতেই হবে? না করলে হয় না? না, হয় না। তুই বিয়ে করবি, না হলে আমি বাসা ছেড়ে চলে যাব। তখন তোরা দুজন বাবা ছেলে মিলে রান্না করে খাস কেমন? এখন বল, বিয়ে করবি কবে? আমি কি মেয়ে দেখবো, নাকি তোর কোনো মেয়ে পছন্দ আছে? বল, তার সাথেই তোর বিয়ে হবে। আম্মু কথাতে ঈশান এক প্রকার গ্যারাকলে পড়ে গেল। আম্মুর এমন কোনো কথা নেই যেটা ঈশান রাখে না। বড়লোক বাবার একমাত্র সন্তান, বাবা নামকরা বিজনেসম্যান, তাই যখন যেটা চেয়েছে সেটাই পেয়েছে। কিন্তু আম্মুর এই কথাটা ও রাখতে পারছে না। ঈশান আম্মুর খুব আদরের, তাই আম্মু যেটা বলে ও সেটাই করে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে রইল, ভাবতে লাগলো কার কথা বলবে। কি হলো বল, কোনো মেয়ে পছন্দ আছে? সেই মেয়ের সাথে তোর বিয়ে হবে। আম্মু, পছন্দ তো নেই, কিন্তু একটা... আরে হ্যাঁ হ্যাঁ, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? কাকে ভালো লাগে এখন সেটা বলো। ঈশান কথাটা শেষ করার আগেই আম্মু ওর মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে বলল। এখন ঈশান ভাবছে কার কথা বলবে। হঠাৎ করেই ওর মনে হলো সপ্তাহ দুয়েক আগে একটা পার্টিতে একটা মেয়ের সঙ্গে ওর ধাক্কা লেগেছিল। আর মেয়েটা ঈশানের আব্বুর বন্ধুর মেয়ে, নাম চাঁদনি। দেখতে যেমন আগুনের মতো,
তেমনই ব্যবহারটাও আগুনের মতো। কেমন যেন সবসময় রাগী মুড নিয়ে চলে। মনে পড়তেই ঈশানের মুখে একটা হাসি ফুটে উঠল। ঈশান কথাগুলো ওর বন্ধুর সাথে শেয়ার করলে ওর বুচুম ফ্রেন্ড বলেছিল ওই মেয়েটাই ও লাইফ পার্টনার হবে। চাঁদনির কথা ভেবে ও মুচকি মুচকি হাসতে লাগলো। আম্মু বুঝতে পারলো ঘটনা কিছু একটা আছে, তাই বলল, ঠিক যেটা ধরেছিলাম সেটা হয়েছে। বল না আব্বু, কাকে তোর পছন্দ? সেই মেয়েকেই তোমার বউ করে আনবো। না মানে আম্মু তেমন ভাবে পছন্দ নেই, কিন্তু আব্বুর বন্ধুর ওই মেয়েটা আছে না। হ্যাঁ আছে তো, কিন্তু তুই কার কথা বলছিস? তোর রাফি আঙ্কেলের মেয়ের, নাকি আরাফ আঙ্কেলের মেয়ের, নাকি সাদ্দাম আঙ্কেলের মেয়ের কথা? কার কথা বলছিস সেটা তো বল। ওদের সবারই তো মেয়ে আছে, সবার মেয়েগুলোই দেখতে সুন্দর, কিন্তু কার কথা বলছি সেটা তো বুঝতে পারছি না। না আম্মু, আমি আরাফ আঙ্কেলের মেয়ের কথা বলছি। ওনার মেয়েটাকে দেখতে না একদম সেই লেভেলে কিউট, আর আমার আর তোমার সাথে মানাবে ভালো, তাই তো? তুমি চিন্তা করো না, ওর সাথেই তোমার বিয়ে হবে। না মানে আম্মু। আর কোনো কিন্তু নয়, ওকে যখন একবার পছন্দ হয়েছে আর যখন বলেই ফেলেছো, তাহলে ওর সাথে বিয়ে হবে। তুমি শুধু দেখো, তোমার আব্বু বাসায় আসলে আমি কি করি, ওই মেয়েই আমার ছেলের বউ হবে। কিন্তু আম্মু, ওই মেয়ের যে ভাব, আর তার উপর আমাকে দু চোখে সহ্য করতে পারে না। সেদিন পার্টিতে ওর সাথে দেখা হয়েছিল, তাও আবার ধাক্কা খেয়েছিলাম ওর সাথে। তারপর প্রথমেই আমাকে থাপ্পড় মারতে গিয়েছিল, শুধু আব্বুর কথা বলতে হাতটা নামিয়ে নিয়েছিল, না হলে গাল দুটো পুরো লাল হয়ে যেত। আব্বু, ঝগড়া থেকেই তো ভালোবাসা হতেই পারে। আর তাছাড়া এখন তোমাকে সহ্য করতে পারে না, বিয়ের পর তো তুমি ওর স্বামী হয়ে যাবে, তখন দেখবে তোমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু আম্মু, ওর তো বয়ফ্রেন্ড থাকতে পারে। আর আজ অবধি যে কয়টা মেয়েকে আমি পছন্দ করেছি সবারই ঘটনাক্রমে বয়ফ্রেন্ড থেকেছে, না হলে অর্ধশত ছেলে সে মেয়ের পেছনে লাইন দিয়ে পড়েছিল। আমার কপালটা না সব সময় পোড়া, তাই এত অ্যাডভান্স সবকিছু ভাবাটা ঠিক হবে না, বলো? এত কিছু ভাবতে হবে না তোমাকে। বিয়ের আগে এরকম একটু প্রেম ভালোবাসা সবার থাকে। আর তাছাড়া এখন অন্য কাউকে ভালোবাসলে বিয়ের পর তোমাকে ভালোবাসবে, ব্যাস, সিম্পল। আম্মু ঈশানকে কোনো কথা বলতেই দিচ্ছে না, নিজেই বলে যাচ্ছে। আসলে চাঁদনিকে আম্মুর বেশ পছন্দ, কিন্তু ও একটু রাগী টাইপের। ওই জন্য আম্মু বারবার ওর কথাটাই বলেছিল। ঈশান ওর আব্বুর 3 বন্ধুর মেয়ের সাথেই কথা বলেছিল, কিন্তু ঈশানের কাউকেই পছন্দ না বলে তেমন কোনো কথা ওঠেনি। আর আজকে যখন ঈশান একবার মুখ ফুটে বলেছে, তাহলে আম্মু ওই মেয়ের সাথে ঈশানের বিয়ে না দিয়ে ছাড়বে না। তাই ঈশান খেয়ে আবার অফিসে চলে গেল। ঈশান তেমন শয়তান না হলেও মোটামুটি ভালোই আছে। আব্বুর অফিসটা দেখাশোনা করে। আব্বু অফিসের কাজে সময় ব্যস্ত থাকে, তাই ঈশান আব্বুকে সাহায্য করার জন্য নিজেদের অফিসটা দেখছে। অফিসে এসে দেখে মেহেদি ডেস্কে বসে আছে। তখন ঈশান কিছু বলে ওঠার আগেই ও বলতে লাগলো, শুনলাম আন্টি আঙ্কেল নাকি তোর বিয়ে নিয়ে বেশ তাড়াহুড়া করছে। তাহলে তো বিয়েটা করে নিলেই পারিস। দেখছিস না আন্টি বাসায় কেমন একা একা থাকে? আর আন্টির তো একটু শখ থাকতে পারে, তার ছেলের বউয়ের সাথে সময় কাটাবে, নাতি নাতনির মুখ দেখবে। তাহলে বিয়েটা করে নিলেই তো পারিস। তুইও শুরু করলি, বিয়ে করবি তো কর না, আমাকে নিয়ে তো তাড়াহুড়ো কিসের তোদের, বুঝলাম না। আরে না না, আমার না হয় সামনে বড় ভাই আছে, তাই কিছু করতে পারি না, কিন্তু তোর তো আর নেই। আর আন্টি আঙ্কেল তো তোকে বিয়ের কথা বলেছে, তাহলে তোর বিয়েটা করে নিতে সমস্যা কিসে? আর এখন তুই প্রতিষ্ঠিত, আব্বুর ব্যবসাটা সামলাচ্ছিস, এতে সমস্যার কি আছে? কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ে মানে একটা দায়িত্বের মধ্যে আবদ্ধ করা, নিজের স্বাধীনতাকে হারানো। আরে না, তেমনটা মনে হচ্ছে, কিন্তু বউয়ের আঁচলের নিচ থেকে বের হতে ইচ্ছে করবে না। আমি তো বাবা একবার বিয়ে করলে পুরো 1 মাস রুম থেকে বের হব না। মেহেদির এরকম কথা শুনে ঈশান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলো বিয়েটা না করলে শেষ পর্যন্ত কেউই ওকে ছাড়বেই না। তো
সেদিন ঈশান বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলে আব্বু বলল, আব্বু, শুনলাম তোমার নাকি চাঁদনিকে অনেক পছন্দ। আব্বুর কথা ঈশান খেয়াল করলো। আম্মু মুখে একটা হাসি লেগে আছে। ঈশান কি বলবে বুঝতে পারছে না। দেখো আব্বু, এসব বিষয় লুকাতে নেই। আর তাছাড়া ও তো আমার বন্ধুর মেয়ে। তোমাকে তো আগেই বলেছিলাম, তুমি তো আমাদেরকে কিছুই বলনি। তাহলে এখন লুকানোর কি আছে? মেয়েটা দেখতে মাশাল্লাহ, আর আমাদের তো ওকে আগে থেকেই পছন্দ। তুমি তোমার আম্মুকে এটা আগে বললেই তো হতো। এর জন্য বিয়েটা আটকে রেখেছো? না, মানে আসলে আব্বু, এতে এত আমতা আমতা করার কি আছে? মেয়েটাকে তোমার পছন্দ সেটা আগে বললেই পারতা। তুমি কোনো চিন্তা করো না, ওর সাথেই তোমার বিয়ে হবে। আমি যদি আরাপের কাছে ওর মেয়ের হাত দুটো আমার ছেলের জন্য চাই, ও তো এক পায়ে রাজি হয়ে যাবে। আমরা বন্ধু থেকে আমরা দুজন বিয়ে হয়ে যাব। তুমি বিয়ের জন্য প্রস্তুত নাও। ধরো তোমার বিয়েটা খুবই শীঘ্রই হয়ে গেছে। ঈশান ভালোভাবেই বুঝতে পারছে আব্বু আম্মু ওর বিয়েটা না দিয়ে ছাড়বে না, তাই আর কোনো কথা বাড়ালো না। তো দেখতে দেখতে এক সপ্তাহের মধ্যে আব্বু আম্মু ওর বিয়েটা পর্যন্ত ঠিক করে ফেললো। আর পুরো শহরের মানুষকে ইনভাইট করা হলো। এক সপ্তাহ পরে ধুমধামের সহিত ঈশানের সাথে ওর আব্বুর বন্ধুর মেয়ের বিয়েটা হয়ে গেল। সারা শহরের মানুষ এমন আয়োজন দেখে চমকে গেছে। তো এখন কি পরিস্থিতি শুনবেন না? সব ফর্মালিটি শেষ করে ঈশান বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। বল্টুরা ওকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে ঠেলে বাসর ঘরে ঢুকিয়ে দিল। ঈশান তো রুমে ঢুকেই অবাক হয়ে গেল, কারণ ও সদ্য বিয়ে করা বউ অর্থাৎ চাঁদনি বিছানার উপর বসে পাগল আছে। মাথায় ঘোমটাটাও নেই। কেমন যেন ওর কিছু অগোছালো করে ফেলেছে। ও আগেই জানতো চাঁদনি শাড়িটা তেমন সামলাতে পারে না, তাই বিয়ের আগেই ওকে বলে রেখেছিল ওর জন্য লেহেঙ্গা নিতে। ঈশানও চাঁদনির পছন্দের একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা নিয়েছে। চাঁদনি এখন সেটা পরে আছে, কিন্তু প্রায় খুলে ফেলেছে। এরকম একটা অবস্থা দেখে ঈশান দরজা আটকে দিয়ে গুটি গুটি পায়ে এসে চাঁদনির সামনে দাঁড়ালো, আর একটু কাশি দিয়ে ওর দৃষ্টি আকর্ষণ করলো। চাঁদনি একবার ওর দিকে তাকিয়ে বলল, এত কাশাকাশির কি আছে? কি বলবে বলো। না মানে আজকে তো আমাদের বিয়ে হলো, তো আর এখন আমাদের বাসর। ঈশানের কথাটা শেষ হতেই চাঁদনি কেমন করে যেন ওর দিকে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই খপ করে ওর পাঞ্জাবির কলারটা দুই হাতে আঁকড়ে ধরে ওর অনেকটা কাছে চলে আসলো, আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান চাঁদনির এমন গুন্ডি চেহারা দেখে অনেকটা ভয় পেয়ে গেল। ও বলতে লাগলো, এই কুত্তা, তুই আমাকে কেন বিয়ে করলি? হ্যাঁ বাবা, বরকে কেউ কুত্তা বলে সেটা তো জানতাম না। এ বাবা, বরকে কেউ কুত্তা বলে সেটা তো জানতাম না। আমার তো একটা প্র্যাকটিস আছে। এভাবে কেন প্র্যাকটিসটা পাংচার করে দিয়েছ? ছাড়ো না, লাগছে তো। তোকে যেটা বলেছি সেটার উত্তর দে, কেন বিয়ে করলি আমাকে? আরে বাবা, মানুষ বিয়ে কেন করে? বউয়ের সাথে রোমান্স করার জন্য। আর তাছাড়া সারা জীবন একা চলা যায় নাকি? একটা সঙ্গীর তো প্রয়োজন আছে, তাই না? সেই জন্যই বিয়েটা করেছি। আর তোমাকে তো আমার আগে থেকেই অনেক ভালো লাগতো। সেদিন যখন পার্টিতে দেখেছিলাম আর তোমার সাথে ধাক্কা লেগেছিল, তারপর যখন তোমাকে... বাজে ছেলে, এসব উল্টোপাল্টা পাবলিকের সামনে বলে এখন আমার ইজ্জত পাংচার করে ফেলবি? তুই আসলে একটা লুচু। আচ্ছা, বিয়েটা তো হয়ে গেছে, তাহলে এখন এইসব কথা বলছো কেন? আর তুমিও তো জানো মানুষ কিসের জন্য বিয়ে করে। আমি যতদূর জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। তোকে কে বলেছে? আর বিয়ে মানুষ যার জন্যই করুক, কিন্তু আমি আব্বু আম্মুর কথাই করেছি। আমি তো তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। বেশ, এটা শোনারই বাকি ছিল। সারা জীবন মেয়েদের মুখ থেকে শুনে এসেছি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, আর এখন বইয়ের মুখ থেকে শুনলাম সে আমাকে স্বামী হিসেবে মানতে পারে না। তো কারণটা কি শুনি? কারণ তুই আমার থেকে 6 মাসের জুনিয়র। আর তাছাড়া একটা জুনিয়র ছেলের সাথে আমি কি করে সংসার করব? তোকে আমার প্রথম থেকেই পছন্দ না, তোকে আমি সহ্যই করতে পারি না। সেদিন তোর সাথে ধাক্কা লাগার পর কয়েকবার তোর সাথে দেখা হয়েছে, আর ততবারই তুই আমার সাথে ঝামেলা করেছিস। ওই জন্যই আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। এটা কোনো ফ্যাক্ট হলো নাকি? একসাথে থাকতে থাকতেই হয়ে যাবে। তাছাড়া 6 মাসের জুনিয়র 6 বছরে তো আর না। এটা কোনো সমস্যা হলো? আর এখনকার ছেলেরা তো সিনিয়র মেয়েদেরকেই পছন্দ করে। আমিও করতাম স্কুল লাইফে, কিন্তু তুমি যে আমার সিনিয়র হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। যাক,
একসঙ্গে দুইটা অফারই পেলাম। সে মানে কি সব বলছিস তুই? না, তেমন কিছু না। আসলে ছোটবেলা থেকে আজ অব্দি কোনো প্রেম করতে পারিনি। যাদেরই পছন্দ করেছি সবাই প্রেমটা হওয়ার আগে ছ্যাঁকা দিয়েছে। আর পছন্দ করতাম সিনিয়র আপুদের, ওই জন্য ভেবেছিলাম বিয়ের পর প্রেম করব। আর সেটাই হলো, এখন তোমার সাথে প্রেম করব, তা আবার তুমি সিনিয়র। তাহলে তো আমার দুটো আশাই পূরণ হয়ে গেল, তাই না? কিন্তু আমি তো তোকে স্বামী হিসেবে মানি না। ইভেন আমি তোর সাথে সংসারটাও করতে পারবো না। তুই আব্বু আম্মুকে বলবি তুই আমার সাথে থাকতে চাস না, তাহলে 6 মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। মগের মূল্য নাকি? আমি তোমাকে পছন্দ করি, আর হয়তো কিছুদিনে ভালোবেসে ফেলবো। আর আমি 3বার কবুল বলার পর থেকে স্ত্রী হিসাবে মেনে নিয়েছি। আমাকে ভালোবাসে তোমার কি সমস্যা? আর সংসার করতেই বা কি সমস্যা? আমি কি দেখতে খারাপ নাকি বাজে ছেলে? কোনো নেশা আছে নাকি, নাকি অন্য মেয়ের প্রতি আসক্ত? বলো। এত কিছু জানি না, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না, ব্যাস। তুই আমার থেকে জুনিয়র, আর তার উপরে তুই একটা খাটাস। তোকে আর যাই হোক ভালোবাসা যায় না। আর আমি বললাম না আমার বয়ফ্রেন্ড আছে? তোকে কে বললো আমার বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ, তোর সাথে ডিভোর্স হয়ে গেলে না আমি ওর হাত ধরে চলে যাব। এখন তুই ঠিক কর, তুই আমার টর্চার সহ্য করবি নাকি আমাকে ডিভোর্স দিবি? বললেই হলো। আমি এত সহজে তোমাকে ছাড়ছি না। তুমি এটা রাগের মাথায় বলছো। সেদিন তোমার সাথে ধাক্কা লেগেছিল, আর অনেক জায়গায় তো তোমাকে কিস করে দিয়েছিলাম, ওই জন্য এরকমটা বলছো। দেখো, তোমার এগুটা একটু বেশি। এগুটাকে কমাও, না হলে সেটা কিন্তু কষ্টের কারণ হবে। আর তুমি বললেই হলো তুমি আমাকে ডিভোর্স দিবে। আমি তো তোমাকে কখনোই ডিভোর্স দেব না, উল্টো তোমাকে ভালোবাসার চেষ্টা করব। এমনকি তোমার সাথে রোমান্স করারও চেষ্টা করব। দেখি তুমি আমাকে কি করে আটকাও। বাজে ছেলে, তোর থেকে এর বেশি আর কি আশা করা যায়? হ্যাঁ, তুই জোর করে আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। সেই বাংলা ছবির কমন ডায়লগ, দেহ পাবি মন পাবি না। আচ্ছা ঠিক আছে, আপাতত দেহটাই নেই। আসো, কাছে আসো সোনা। এই না, একদম না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। করো, কে বারণ করেছে? সবাই জানতে পারবে আমাদের মাঝে ইয়ে হচ্ছে, আর এটা বেশ ভালোই জমে গেছে, তাই তুমি চিৎকার করছো। তখন কেমন হবে বলো তো? কালকে সকালে তো লজ্জায় কারোর সামনে যেতেই পারবে না, তখন কি হবে? ঈশান কথাগুলো একটা ডেভিল হাসি দিয়ে বলল, যার জন্য চাঁদনি শুকনো একটা ঢোক গিলল আর ভয়ে কেমন পেছতে লাগলো। ঈশান হঠাৎ করেই ওর হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসলো, আর ও কোমরে 2 হাতে জড়িয়ে ধরলো। চাঁদনি ছোটার চেষ্টা করে বলল, ছাড় শয়তান, আমাকে না হলে কিন্তু আমি আমি সত্যি চিৎকার করব। তখন আব্বু আম্মু এসে কিছু জিজ্ঞেস করলে আমি বলবো তুই আমার গায়ে হাত দিয়েছিস। তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। করো, বারণ কে করেছে? চাঁদনি ছোটার জন্য ছটফট করছে। ঈশান বুঝতে পারলো ওকে শান্ত করতে হবে, তাই ওর মুখে আলতো করে একটা ফু দিল। নিমেষেই চাঁদনির মাঝে একটা শিহরণ বয়ে গেল, একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। সাথে সাথেই দুই হাতে ঈশানের শেরওয়ানির কলারটা খামচে ধরল। চাঁদনির গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া অনবরত কাঁপছে, যেন ঈশানকে কাছে টানছে। চাঁদনির ঠোঁটের স্বাদ নেওয়ার লোভটা ঈশান আর সামলাতে পারল না, ওর ঠোঁট জোড়া নিজে দখলে নিয়ে নিল। ঈশানের স্পর্শে চাঁদনির চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল। 1 মিনিট পার হতেই চাঁদনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান এক হাতে ওর মাথার পিছনে আর এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে রাখলো। ঈশান ইচ্ছে মতো আদর দিতে লাগলো চাঁদনিকে। ও ঈশানকে বারবার ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ঈশান ওর ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। ঈশান এই প্রথম কোনো মেয়েকে এমন করে স্পর্শ করেছে, তাই হয়তো ওর মধ্যে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে, যার জন্য ঈশানের হচ্ছিল চাঁদনিকে এভাবে অনন্তকালের জন্য ধরে রাখতে। কিন্তু চাঁদনির দম বন্ধ হয়ে আসছিল, তাই আবারও নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেই ঈশান বুঝতে পেরে ওকে ছেড়ে দিল। চাঁদনি জোরে জোরে শ্বাস দিতে লাগলো। ঈশান ওর মুখের 2 পাশে হাত দিয়ে বলল, কি হয়েছে পাগলি বউ? আমাকে বলো, কষ্ট হয়েছে তোমার? দেখো, আর এরকম করবো না। আসলে তোমার ঠোঁট জোড়া এতটাই আমাকে কাছে টানছিল আর এতটাই মিষ্টি, যার জন্য তোমায় ছাড়তেই ইচ্ছে হচ্ছিল না। প্লিজ পাগলি, তুমি কষ্ট পেও না, আমি তোমাকে আদর করে দিচ্ছি। ঈশানের কথাতে চাঁদনি এবার ভ্যা ভ্যা করে কান্না করে দিল আর ওর বুকে কিলঘুষি মারতে মারতে বলল, বাজে ছেলে একটা, তোর কখনো ভালো হবে না, তোর কপালে বউ জুটবে না। তুই দেখিস তোর বউ পালিয়ে যাবে।
লুচু ছেলে একটা আমার ঠোঁটের কিস করে আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছে। আরে বাবা, তোমার ঠোঁট জোড়া এতটাই মিষ্টি যে স্বাদ না নিয়ে পারলাম না। কান্নাকাটি করছে কেন? আদর করে দিলাম, এতে আবার কান্না করতে আছে নাকি? সবাই বরের কাছ থেকে আদর পেতে চায়, আর তুমি দেখছি আদর করার পরে কান্না করছো। জান, কাছে আসো, আদর করে দিই। বাজে ছেলে একটা, এতটা কাছে তারপরও বলছে কাছে আসো। তোর তোর কখনো ভালো হবে না। ছাড়া পাই আমি কালকেই বাসায় চলে যাব, আর কখনো তোর বাসায় আসবো না। আরে বাবা, এত কান্নাকাটি করার কি আছে? আচ্ছা ঠিক আছে, আর জোর করে কখনো কিস করবো না। এখন আসো, আদর করে দেই। চাঁদনি কান্নাতে থামছে না। ঈশানের খুব খারাপ লাগছিল। ও চাঁদনির অনিচ্ছাতে কিস করলো। ঈশান ওকে দুই হাতে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মিষ্টি বউ, বোঝার চেষ্টা করো, জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। হয়তো তোমাকে ভালোবাসবো বলে কখনো ছেড়ে যাবো না, সবসময় বুকে আগলে রাখবো, একটুও কষ্ট পেতে দিব না। আমাদের সম্পর্কটা পবিত্র। তাহলে তুমি শুধু শুধু কান্না কেন করছো? আজকের পর দেখো তুমি ঠিক সবটা মেনে নিতে পারবে। আর তুমি এটা মন থেকে বলছো না, ইগোর কারণে বলছো। সব ঠিক হয়ে যাবে। আসো, আমি তোমাকে আদর করে দেই। আজকে রাতে সময়টা নষ্ট করতে নেই। জান পাখি। ছাড় আমাকে, তোকে বলছি না আমি তোকে স্বামী হিসেবে মানি না, তারপরে তুই আমাকে জড়িয়ে ধরেছিস। বাজে ছেলে একটা, একবার ছাড়া পাই তোর খবর আছে। তুমি আমাকে ছেড়ে দিলেও আজকে আমি তোমাকে ছাড়ছি না। আজকে আমি সুদে আসলে সব আদায় করে ছাড়বো। সেই দিন তো শুধু একটা কেস করেছিলাম, কিন্তু আজকে সবটাই করবো। মানে দাঁড়াও জান, বোঝাচ্ছি। ঈশান চাঁদনিকে কোলে তুলে নিল, তারপর ওকে বিছানায় শুয়ে দিল। চাঁদনি উঠে যেতে গেলেই ঈশান ওর দুই হাত বিছানার সাথে চেপে ধরল। তারপর চাঁদনি সারা মুখে, নাকে, কানে, গলায় আর ঘাড়ে ডিপলি কিস করতে লাগলো। ঈশানের স্পর্শে চাঁদনির নিঃশ্বাসটা ভারী হয়ে উঠেছিল। ও বারবার কেমন শিউরে উঠছিল। স্পর্শগুলো চাঁদনির অনিচ্ছাতে হলেও ও চোখ জোড়া বন্ধ করে রেখেছে। চাঁদনি ঈশানকে কিছু বলতেও পারছে না, আর ওকে সরিয়ে দিতেও পারছে না, কারণ ওর মাঝে এতটাই উত্তেজনা কাজ করছে যার জন্য ও কিছু বলার অবস্থাতেই নেই। ঈশান চাঁদনির শরীরের প্রতিটা ভাঁজে চুমু দিচ্ছে, যার কারণে চাঁদনি বারবার অনিচ্ছাকৃত হলেও ঈশানকে শক্ত করে আঁকড়ে ধরেছে। চাঁদনির থেকে কোনো বাধা না পেয়ে ঈশানে মনে হচ্ছিল এই স্পর্শে চাঁদনির সম্মতি রয়েছে, তাই ও বাধাহীন আর বেপরোয়া হয়ে উঠল। চাঁদনিকে পুরো স্পর্শ করিয়ে দিতে লাগলো। এবার ঈশান চাঁদনির সব গহনা খুলে দিতে, তারপর ওর আঁচলটা সরিয়ে দিতেই চাঁদনি ওকে বুকের সাথে শক্ত করে আঁকড়ে ধরলো আর ঘন ঘন শ্বাস নিতে লাগলো। ঈশান বুঝতে পারে চাঁদনি ওর মাঝে হারিয়ে যেতে চাইছে, তাই ও আর দেরি না করে চাঁদনিকে ভালোবাসার মাঝে আবদ্ধ করে নিল। তো ঘন্টাখানেক পর ঈশানের আদর করা হয়ে গেলে চাঁদনির বুকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরল। আর উত্তেজনাটা কাটতেই চাঁদনির মনে পড়ে গেল ঈশানকে মন থেকে মেনে নেয়নি। কথাগুলো মনে হতেই চাঁদনির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মনে হতে লাগলো আব্বু আম্মু জোরপূর্বক ঈশানের সাথে ওকে বিয়ে দিল, যে কিনা সম্পর্কের কোনো মানেই বুঝলো না। ওর ভালোবাসাটা বুঝে ওঠার আগেই ওর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলো, যেটাতে ওর কোনো সম্মতি ছিল না। আর ঈশান ভেবেছে চাঁদনি ওর সব কথা একটু রাগ করে বলেছে, কিন্তু ওর ভালোবাসা আর আদর পেয়ে সবটা ভুলে গেছে আর ওকে মেনে নিয়েছে। কিন্তু চাঁদনি উত্তেজনা থেকে ওরকমটা করেছে ঈশান সেটা বুঝতেই পারেনি। ঈশান ঘুমিয়ে পড়েছে ওকে জড়িয়ে ধরে। চাঁদনি দুই হাতে বিছানার চাদরটা খামচে ধরে কান্না করে যাচ্ছে। একটা পর্যায়ে ও কান্না করতে করতে ঘুমিয়ে যায়। পরদিন সকালে চাঁদনির ঘুম ভাঙতেই দেখে ঈশান ওকে এখনও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। ঈশানের সারা শরীর কেমন নখের দাগগুলো বসে গেছে আর সারা মুখে লিপস্টিকের অসংখ্য ছাপ। চাঁদনির বুঝতে বাকি রইল না কালকে উত্তেজনার ঘোরে ও নিজেও ঈশানের সাথে রেসপন্স করেছে, কিন্তু এতেও সম্মতি ছিল না। কথাগুলো মনে পড়তেই ওর এখনও খুব খারাপ লাগছে। চাঁদনি এখনও কান্না করতে লাগলো। চাঁদনি ঈশানের মুখের দিকে তাকালো। ওকে খুব মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়, কিন্তু ওর উপর খুব রাগ হচ্ছে এরকম একটা কাজ করাতে।
চাঁদনি ঈশানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর একটা সময় নিজেকে ছাড়িয়ে নিয়ে শরীরে চাদরটা পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায়। চাঁদনি অনিচ্ছাতে আজকে কোনো পুরুষ প্রথমবার ওকে এমনভাবে স্পর্শ করলো, তাও সে ওর স্বামী। তারপরও কেন জানি শরীরটাকে খুব অপবিত্র লাগছিল আর খুব বোঝা মনে হচ্ছিল। চাঁদনির শাওয়ারটা ছেড়ে দিল আর চিৎকার করে কান্না করতে লাগলো, কিন্তু ও এটুকু বোঝার চেষ্টাই করছে না ঈশানের সম্পূর্ণ অধিকার আছে ওর উপর। তো 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর চাঁদনি নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপর কোনো রকমে একটা শাড়ি পরে তারপর ওয়াশরুম থেকে বের হয়। তারপর গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে একটু গোছাতে লাগলো। চাঁদনি শাড়িটা ভালোভাবে পরতে পারেনি, তাই সামলাতে বেশ কষ্ট হচ্ছিল। ও এখনও বারবার ফুঁসে উঠছে, যার জন্য ঈশানের ঘুমটা ভেঙে গেল। ও খেয়াল করলো আয়নার সামনে কেউ একজন কালো একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ঈশান উঠে বসে দেখে মেয়েটা আর কেউ নয়, ওর বউ, যাকে আজকে দেখতে একদম পরীদের মতো লাগছে। চাঁদনির সৌন্দর্যটা কালকে রাতেও বুঝতে পারেনি, কিন্তু আজকে ভেজা অবস্থায় ওকে দেখতে এতটা কিউট আর সুইট লাগছিল, যার জন্য ঈশান চোখই সরাতে পারছে না। চাঁদনির পেটের খানিকটা উন্মুক্ত অংশ দেখা যাচ্ছে, যার জন্য ঈশান আবারও একটা ঘোরের মাঝে চলে যাচ্ছিল। ওর মনে হচ্ছিল ওইখানটাতে আদর করে দিতে। ও উঠে এসে চাঁদনিকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর পেটের উপর নিজের হাত দুটো রাখলো। সাথে সাথেই চাঁদনি চোখ বড় বড় করে আয়নার দিকে তাকিয়ে রইল। ঈশান ওর ঘাড়ে একটা কিস করে তারপর মুচকি হাসি দিয়ে বলল, এত অবাক হওয়ার কি আছে, তোমার বরটাই তোমাকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, রাতে তো অনেক আদর করলাম, তখন তো একটু আটকালে না, উল্টো আমার স্পর্শে সায় দিলে। তখন তো একবারও বারণ করলে না, বললে না স্বামী হিসেবে মেনে নেবে না। রোমান্স তো ঠিকই করতে পারলে, আবার বলো স্বামী হিসেবে মানবে না, তাই না? এটা একটা মগের মূল্য হয়ে গেল না? এখনো কি একটু আদর করবো নাকি জান? ঈশানের কথাতে চাঁদনির বেশ রাগ হচ্ছিল। চাঁদনি ওকে ছাড়িয়ে নিতে গিয়েও পারল না, তার আগেই ঈশান ওর পেটের উপর 2 হাতে স্লাইড করতে লাগলো, যার জন্য ওর বেশ অস্বস্তি ফিল হচ্ছিল। ঈশান ওর ঘাড়ে নাক ঘষতে লাগলো। চাঁদনি ঈশানকে কিছু বলে ওঠার আগেই হঠাৎ করে ওর শাড়িটা খুলে নিচে পড়ে গেল। চাঁদনি বেশ খানিকটা লজ্জা পেয়ে গেল। ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলল, এ বাবা, আমার সিনিয়র বইটা দেখি শাড়িটাও পরতে পারে না, সেটা একবার আমাকে তো বলবে। দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। আর পড়ার কি দরকার, এখন আর একবার রোমান্স করলে তো এমনিতেই বলতে হবে, কি বলো শোনা? চাঁদনির খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল ঈশানের গালে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারতে। তারপরও কোনো এক বাধার কারণে পারছিল না। ওর বারবার মনে হচ্ছিল কালকে এই হারামিটার সাথে ওর বিয়ে হয়েছে। চাঁদনিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঈশান ওকে ছেড়ে দিয়ে শাড়িটা উঠিয়ে বেশ যত্ন সহকারে ওকে পরাতে লাগলো। ঈশানকে এভাবে শাড়ি পরাতে দেখে চাঁদনি বেশ খানিকটা অবাক হয়ে গেছে। ঈশান ওকে এমন করে তাকিয়ে থাকতে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, ভয় নেই, অন্য কাউকে আগে কখনো পাইনি, কিন্তু তোমাকে পড়াবো বলে সেটা শিখে রেখেছিলাম। ভয় নেই, অন্য কাউকে আগে কখনো পড়াইনি, কিন্তু তোমাকে পড়াবো বলে সেটা শিখে রেখেছিলাম, কারণ জানতাম তুমি শাড়িটা সামলাতে পারো না। ঈশান শাড়ির কুচিটা ঠিক করছে আর চাঁদনি উপরের দিকটা ঠিক করছে। তারপর একটা সময় কুচিটা ঠিক করা হয়ে গেলে ও চাঁদনির হাত থেকে কুচিটা নিয়ে নিল। তারপর কুচিটা পরিয়ে দিতেই চাঁদনি খানিকটা কেঁপে উঠল আর কিছুটা দূরে সরে গেল। ঈশানের হঠাৎই চাঁদনির নাভিটার দিকে চোখ পড়ল। খেয়াল করলো চাঁদনির নাভিটা এতটা সুন্দর লাগছে যেটা কাল রাতেও খেয়ালই করেনি, কিন্তু অনেক আদর করেছিল। আর দেখলো নাভিতে অনেকগুলো কিসের যেন দাগ, তাই বলল, জান পাখি, এখানটায় এত কিসের দাগ? এবার চাঁদনিও দেখলো ওর নাভিতে বেশ কয়েকটা দাগ, আর দাগগুলো কামড়ের, যেটা কালকে রাতে ঈশানুকে দিয়েছে, যার জন্য চাঁদনির বেশ রাগ হচ্ছিল। তাই ও বেশ কড়া কণ্ঠে বলল, এখন নাটক করা হচ্ছে? রাতে কামড় দিয়ে দাগ বসিয়ে এখন আবার আমাকে জিজ্ঞেস করা হচ্ছে? ওকে বাবা, সরি, এখন আদর করে দিচ্ছি, আসো। কথাগুলো বলেই
ঈশান আবার চাঁদনির সামনে বসে পড়ল। তারপর ও কিছু বুঝে ওঠার আগেই কোমরে দুই পাশে হাত দিয়ে ওর নাভিতে কিস করলো। সাথে সাথেই চাঁদনি চোখ জোড়া বন্ধ করে নিয়ে ঈশানের চুলগুলো দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল। ঈশানের স্পর্শে চাঁদনির শরীরে বারংবার শিহরণ বয়ে যাচ্ছে, যেটা ও প্রকাশ না করতে চাইলেও ওকে আটকাতে পারছে না। ঈশান আরও কয়েকটা কিস করে উঠে দাঁড়ালো আর খেয়াল করলো চাঁদনির ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। ঈশান ওর আরও কাছে আসলো আর তখনই চাঁদনি চোখ খুলল। হঠাৎ করে ওর কালকে রাতের কথা চাঁদনির মনে পড়ে গেল। বারবার মাথায় ঘুরপাক খেতে লাগলো ঈশান কালকে জোরপূর্বক ওর সাথে সবটা করেছে। চাঁদনি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। রাগের বশে ঠাস ঠাস করে ঈশানের গালে দুইটা থাপ্পড় মেরে দিল। ঘটনাটা এতটা দ্রুত ঘটল যার কারণে কিছু বুঝে উঠতেই পারেনি। ঈশান অবাক হয়ে চাঁদনির মুখের দিকে তাকিয়ে আছে। ও কিছু বলে ওঠার আগেই চাঁদনি বেশ রাগী কণ্ঠে বলতে লাগলো, বাজে ছেলে, আগেই বোঝা উচিত ছিল তুই শুধু নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্যই আমায় বিয়েটা করেছিস। এই জন্য বিয়ে করার কি দরকার ছিল তোর? বলেছিস তুই এরকম একটা নাটক করে তুই আমার রক্ষিতা রাখতে চাস, তাহলে আমি তোকে একদিনের জন্য আমাকে পুরো শরীরটা দিয়ে দিতাম। তারপরেও এরকম একটা কাজ কখনো করলি কেন তুই? বল আমাকে। চাঁদনি, তুমি এসব কি বলছো? তুমি এরকম কথা কেন বলছো? আমি তো তোমার স্বামী। চুপ, একদম চুপ। স্বামীর নামটাকে তুই অপবিত্র করবি না। তুই জানিস স্বামী মানে কি? তুই কখনো জানিসও না আর বোঝার চেষ্টাও করিসনি। কালকে রাতে জোর করে তুই আমার সাথে সবটা করেছিস। ও, তোর ভাষায় তো ওটা আদর, তাই না? এটাকে আদর বলে না? তুই আমার সাথে জোর করে যেটা করেছিস না, এটা আমার অনিচ্ছাকৃত করেছিস, আর এটাকে ধর্ষণ বলে, আদর না। তুই জানিস স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হয়? জানিস না। আমি তোকে বারবার বলেছি আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না, তারপরে তুই আমার সাথে এইসব করেছিস। আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু দেখো চাঁদনি, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই তোমাকে বিয়েটা করেছি। কতটুকু ভালোবাসি জানি না, কিন্তু সত্যি অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমার অধিকার আছে তোমাকে নিচের করে পাওয়ার। আচ্ছা, আমি না হয় জোর করে তোমার সাথে সবটা করেছি, তাহলে তুমি আমার সাথে রেসপন্স করেছো কেন বলো? এইটা কি আমি জোর করে করেছিলাম বলো? তুই তো একটা বাজে ছেলে। তুই আমাকে এরকম ভাবে স্পর্শ করাতে, জানি না আমার কি হয়ে গিয়েছিল যার জন্য আমি ওইরকমটা করতে বাধ্য হয়েছি। তুমি এতটাও ছোট না যে তুমি উত্তেজনা সবটা করেছো। দেখো, তোমার এত সম্মতি ছিল, আর এটা আমাদের মাঝে হবারই ছিল। আজ হলেও হতো আর কাল হলেও হতো, তাহলে আগে হলে দোষ কি? আমি তো তোমাকে ভালোবাসি। এমনটা না যে আমি বাজে ছেলে। অন্য কোনো মেয়ের সাথে আমার এরকম কোনো সম্পর্ক আছে যেটা থেকে তুমি আমাকে ভালোবাসতে পারবে না। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভালোবাসার মানে বুঝিস তুই? তুই শুধু তোর কথাকে শুধু প্রাধান্য দিয়েছিস আর জোর করে আমাকে রেপ করেছিস। আব্বু যে তোর মতো ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সেটা আমার ভাবতেই লজ্জা লাগছে। ছি, আমি তোকে কখনোই স্বামী হিসেবে মানব না। কেন জানিস? কারণ তুই আমার মতের বিরুদ্ধে সবটা করেছিস। আমাকে একটুও সময় দিসনি। আমি তোকে বলেছিলাম না আমি তোকে স্বামী হিসেবে মানি না? ওইটা মন থেকে বলিনি, কিন্তু আজকে বলছি আমি তোকে কখনোই স্বামী হিসেবে মানব না, আর মাফও করবো না। তুই আমাকে একটু সময় দিসনি। সবটা বুঝে ওঠার আগে তুই আমার সব ইচ্ছে আশাকে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছিস। তোর জন্য আমি কালকে অসহ্য যন্ত্রণা সহ্য করেছি। তোকে আমি কখনো ভালোবাসবো না, বাজে ছেলে একটা। সেটা দেখা যাবে। তুমি রাগের বশে এমনটা বলছো। দেখো, যা হবার হয়ে গেছে, আর এই সম্পর্কটা তো অবৈধ নয়। আমার অধিকার আছে তোমাকে আদর করা। তাছাড়া আদর না করলে আম্মুর স্বপ্নটা পূরণ করব কি করে? আমাদের মাঝে বেবি আসবে কি করে বলো? বেবি? কিসের বেবি? আমি কোনো বেবি টেবি নেব না। আমি আজকেই পিল খেয়ে নেব। তুই কি ভেবেছিস তোর মতো একটা জানোয়ারের বেবি আমি নিজের গর্ভে নেব? কখনোই না। আমি তোকে ভালোবাসি না, আর বাসবও না। ইভেন আমি এই বিয়েটাই মানি না। দেখিস 6 মাস পরে আমি ঠিকই তোকে ডিভোর্স দিয়ে দেবো। ওকে, বুঝতে পেরেছি তুমি রাগের মাথায় এরকম বলছো। একটু শান্ত হও আর ঠান্ডা মাথায় ভাবো। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি তোমাকে আর জোর করে কখনো এরকমটা করব না। তোমার অনিচ্ছায় তোমাকে স্পর্শও করব না। এখন হ্যাপি তো? তোকে ডিভোর্স দিলেই আমি হ্যাপি হব। তুই কি ভেবেছিস তুই এসব বললে আমার কাছে আসতে পারবি? কখনো না। ওকে, দেখা যাবে।
তুমি যখন রাগ দেখাচ্ছ আমিও রাগ দেখাতে পারি। আমিও বলে দিলাম, তুমি যতই আমাকে দূরে সরানোর চেষ্টা করো আমি ঠিক তোমার কাছেই আসবো। দেখি তুমি আমাকে কি করে দূরে সরাও। আমি তো তোমার স্বামী, তুমি পারবে না আমাকে দূরে সরিয়ে দিতে। ভালো তো তোমার আমাকে বাঁচতেই হবে। আমি এমন কোনো অন্যায় কাজ করিনি যার জন্য আমার অনেক বড় পাপ হয়ে গেছে। রাগ করে থেকো না, সব ঠিক হয়ে যাবে। ঈশান কথাটা বলেই চাঁদনির দুই বাহুতে ধরতে গেলে চাঁদনি এক ঝটকায় ওকে ছাড়িয়ে নিল আর থাপ্পড় মারার জন্য হাত ওঠালে তখনই ঈশান চোখ জোড়া বন্ধ করে নিতেই চাঁদনি আর থাপ্পড় মারতে পারল না। তখন ঈশান বলল, থামলে কেন? মারো। অন্যায় করেছি সেটার প্রতিশোধ নাও। স্বামীর গায়ে হাত তোলাটা কত বড় অন্যায় সেটা তুমি একদিন বুঝতে পারবে। তোর মতো একটা জুনিয়রের গায়ে হাত তুলতে আমার লজ্জা করেছে। তোকে কিনা আমি বিয়ে করেছি? আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখান থেকে যাচ্ছি। বুঝতে পারছি আমি এখানে থাকলে তোমার রাগ কমবে না। আচ্ছা আমি গোসল করে আসি। তুই জাহান্নামে যা, আমাকে বলছিস কেন? ঈশান আর দেরি না করে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে ভাবতে লাগলো কি ভেবেছিল আর কি হলো। কালকে রাতে যেটা হয়েছে সেটা নাকি চাঁদনির মতের বিরুদ্ধে হয়েছে। ঈশান ভাবতেই পারছে না চাঁদনি এরকম কথা বলছে। ভেবেছিল চাঁদনি প্রথমে বারণ করলেও ওর স্পর্শ পেয়ে সব ভুলে যাবে আর ওকে স্বামী হিসেবে মেনে নেবে। ওটা হয়তো ইগোর কারণে এমনটা বলেছে, কিন্তু আজকে ওর সাথে এরকম করবে সেটা ঈশানের ধারণার বাহিরে ছিল। ও ভাবতেই পারছে না চাঁদনি এতটা রেগে গেছে। ঈশান ওয়াশরুম থেকে বের হতেই খেয়াল করলো চাঁদনি মন খারাপ করে বিছানায় বসে আছে। ঈশান রেডি হয়ে এসে চাঁদনির মুখে দুই পাশে হাত দিল। সাথে সাথেই চাঁদনি ওর হাতটা ছড়িয়ে নিল আর বলল, ঘৃণা লাগে তোর স্পর্শগুলো আমার কাছে। তুই কখন আমাকে স্পর্শ করবি না? তোকে বলেছি না তুই আমাকে টাচ করবি না। একটা কথা কি জানো তো চাঁদনি, আমি না কাউকে ভালো না বাসতে পারলেও কখনো কারো অবহেলাটা না সহ্য করতে পারি না। তুমি আমাকে স্বামী হিসেবে মানতে না পারো, একটু সময় নাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এত বেশি অবহেলা করো না যার জন্য আমাকে হারাতে হয়। পরে কিন্তু এর জন্য তোমাকে খুব বেশি পস্তাতে হবে। তোর তোর জন্য কান্না করব আমি? তুই কি করে ভাবলি তোর মতো একটা বাজে ছেলের জন্য আমি পস্তাবো? কখনোই না। তুই আমার লাইফ থেকে চলে গেলে আমি আরো বেশি খুশি হব। অন্তত তোর পাপি চেহারাটা আমাকে দেখতে হবে না। ঈশান তার ছেলের একটা হাসি দিয়ে বলল, একটা কথা কি জানো, আপন মানুষ কাজে থাকতে আমরা তার মূল্য বুঝি না, কিন্তু যখন দূরে হারিয়ে যাবে তখন বুঝতে পারবে সে লাইফের কতটা জুড়ে ছিল। দেখো আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করো, কিন্তু আমার আব্বু আম্মুর সামনে এমন কোনো বিহেভ করো না যার কারণে ওরা সবটা জানতে পারে আর বোঝা যায় যে আমাদের সম্পর্কটা কেমন। আমি কি তোর মতো অবুঝ শিশু নাকি যে কার সাথে কি ব্যবহার করতে হয় সেটাও জানি না? ঈশান বুঝতে পারছে চাঁদনি ওর উপর অনেকটা রেগে আছে, তাই এরকমভাবে কথা বলছে। তাই আর কথা না বাড়িয়ে ওকে নিয়ে নিচে চলে আসে। তারপর বাসার সব ফর্মালিটি পূরণ করে বিকেলে শ্বশুরবাড়ির লোকের সাথে শ্বশুরবাড়িতে চলে গেল। তারপর ওদের বাসায় যেতেই সেখানে সবার সাথে কথা বলে চাঁদনির আম্মু ঈশানকে নিয়ে ওর রুমে যেতে বলল। চাঁদনি চলে যেতে গেলে ঈশান ওর পিছন পিছন গেল। চাঁদনি রুমে যেতেই লাগেজটা ছুঁড়ে ফেলে দিল। তাই ঈশান বলল, আম্মুর সামনে তুমি ওইভাবে কথা না বলে চলে আসলে কেন? কি ভাবলো বলো তো? যা ভাবার ভাবুক, আমার আম্মু কি ভাববে না ভাববে তাদের তোর কি? হ্যাঁ ঠিক আছে, তোমার আম্মু কিন্তু এখনো আমারও আম্মু। আমার সামনে ওনার সাথে মিসবিহেভ করলে আমার খারাপ লাগবে না? ধর্ষকের এবার মান সম্মান? তোর এত মান সম্মান থাকলে কালকে ওইরকম একটা কাজ করতে পারতি না। চাঁদনির এমন কথা শুনে ঈশান বেশ খানিকটা রেগে গেল, তাই ওর দিকে এগোতে লাগলো। চাঁদনি বেশ খানিকটা পিছিয়ে যেতে লাগলো। ঈশান ওর কাছে এসে দুই হাত দেয়ালের সাথে চেপে ধরল আর ওর মুখের অনেকটা কাছে নিজের মুখটা নিয়ে এসে বলতে লাগলো, এত ইগো আর দেমাগ কিসের তোমার? হ্যাঁ ভালোবাসি বলেই তোমাকে আদর করেছি, তোমার কাছে এসেছি। আর আমি কোনো পরপুরুষ না যে তোমাকে আদর করলে তাতে আমার অন্যায় হবে। আমি তোমার স্বামী, আমার অধিকার আছে তোমাকে কাছে পাওয়ার। এত দেমাগ কিন্তু ভালো না চাঁদনি। এখনো ভালোই ভালোই আমাকে মেনে নাও, সব ঠিক হয়ে যাবে। খুব সুন্দর হবে আমাদের ফ্যামিলিটা। দেখো আব্বু আম্মু খুব আশা করে তোমাকে বউ করে এনেছে। এমন কোনো কাজ করো না যার জন্য তোমাকে আমার হারাতে হয়।
আর তোমাকে সারা জীবন আমার জন্য কষ্ট পেতে হয়। আর এই দেমাক দেখাচ্ছ না, এই দেমাকটা না আমি 10 মিনিটের মধ্যে ভেঙে দিতে পারি, সেটা তুমি খুব ভালো করেই জানো। সেটা তুই তুই পারবি, কারণ তুই একটা বাজে ছেলে না। একটা দর্শক জোর করে আমাকে সবটা কেড়ে নিয়েছিস। চাঁদনি, ঈশান চাঁদনিকে মারার জন্য হাত ওঠালের সাথে সাথেই চাঁদনি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ও ভয়ে আর বেশ করুণ কণ্ঠে বলল, থামলে কেন? মারো, তুমি তো এটাই পারবে। বউয়ের গায়ে হাত তোলা ছাড়া তোমার মতো কাপুরুষ আর কি করতে পারে? আমি জানতাম তুমি একটা বাজে, কিন্তু তুমি যে আমার গায়ে হাত তুলতে পারো সেটা সেটা আমি জানতাম। আব্বু, তোমরা আমাকে কার হাতে তুলে দিলে? হ্যাঁ, দেখো, যে কিনা আমার গায়ে হাত পর্যন্ত তুলছে, যে মেয়েটার গায়ে তোমরা কিনা একটা ফুলের টোকাও লাগতে দাওনি। কালকে রাতে তোমার মেয়েটাকে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে, এর থেকে তোমরা আমাকে এক বোতল বিষ এনে দিয়ে খেয়ে মরে যেতে বলতে, আমি মরে যেতাম। তারপরে এরকম একটা ছেলের সাথে তোমরা আমাকে কেন বিয়ে দিলে, যে কিনা আমাকে বোঝারই চেষ্টা করলো না? চাঁদনি কথাগুলো বলেই ফোপাতে লাগলো। ঈশানের খুব খারাপ লাগছিল। রাগের মাথায় চাঁদনির গায়ে হাত তুলতে যাচ্ছিল। চাঁদনি হয়তো রাগের বশে এরকম একটা কথা বলে ফেলেছে, তাই বলে ওর গায়ে হাত তুলতে যাচ্ছিল। এবার ঈশান ওর মুখের দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো, সরি পাগলি, আমি রাগের মাথায় হাত তুলতে চাচ্ছিলাম, প্লিজ কষ্ট পেও না। দেখো আমি বলছি আর কখনো এরকম করব না। তুমি আমাকে মারো, বকো, যা ইচ্ছা তাই করো, তারপরও আমি তোমাকে আর কষ্ট দেব না। দেখো খুব ভালোবাসবো। ঈশান কথাটা বলেই চাঁদনিকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল, আর ও নিজেও কান্না করতে লাগলো। চাঁদনি কান্নাটা ঈশানের সহ্য হচ্ছে না। চাঁদনি কান্না করতে পারে না, বাচ্চাদের মতো কেমন ফুপিয়ে ফুপিয়ে ওঠে। ঈশান বেশ কিছুক্ষণ যাবৎ ওর কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু কান্নাই থামছে না। ঈশান হঠাৎ করেই চাঁদনিকে কোলে তুলে নিল। ও ভয় পেয়ে ঈশানের গলাটা জড়িয়ে ধরল। ঈশান ওকে নিয়ে ব্যালকনিতে চলে আসলো। চাঁদনি এখনও ওর গলাটা জড়িয়ে ধরে রেখেছে। ঈশান ওকে নিয়ে দোলনায় বসিয়ে দিল, তারপর ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বোলাতে লাগলো। তুমি জানোই আমার রাগটা একটু বেশি, তাহলে এমন কথা কেন বলো যার জন্য তোমার উপর রেগে যাই? আমি তো বলেছি ভুল করে এমনটা করেছি। আমি ভেবেছিলাম তুমি হয়তো রাগের মাথায় এরকম বলছো, কিন্তু জানতাম না তুমি সত্যি বিয়েটা মন থেকে মেনে নাওনি। দেখো, একবার যখন আমাদের বিয়েটা হয়ে গেছে, তাহলে আজ হলেও তোমার আমাকে মেনে নিতে হবে, আর কাল হলেও মেনে নিতে হবে। একটু ভালোবাসার চেষ্টা করে দেখো, আমি কি এতটা বাজে নাকি যে আমাকে একটু ভালোবাসা যায় না? তোমার আব্বা আম্মু আমাকে অনেক আগে থেকেই পছন্দ করতো, কিন্তু জানি না তুমি আমাকে কেন সহ্য করতে পারো না। দেখো পাগলি বউ, খুব ভালোবাসি তোমাকে, থাকতে পারবো না তোমাকে ছাড়া। যখন থেকে তোমার সাথে বিয়ের কথা চলছিল না, তখন থেকে তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছি, কিন্তু আজকে তোমার কান্না দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। বুঝতে পেরেছি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ কান্না করো না, আর কখনো তোমার গায়ে হাত তুলবো না। দেখো। চাঁদনি কোনো কথা বলছে না। ঈশান ওর মুখের দিকে তাকাতেই দেখলো চাঁদনি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঈশান ওর কপালে একটা চুমু দিয়ে ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ সেখানে ঈশান বসে রইল, কিন্তু চাঁদনির ঘুমটা ভাঙল না। ঈশান চুপচাপ ওর বউটার মুখের দিকে তাকিয়ে আছে আর চুলগুলো নিয়ে খেলা করছে। আম্মু ওদের ডাকতে আসলে খেয়াল করলো চাঁদনি ঈশানের বুকে ঘুমিয়ে পড়েছে, তাই আম্মু ওকে বলল, আব্বু, চাঁদনি তো ঘুমিয়ে পড়েছে, তুমি আসো, খেয়ে নাও। চাঁদনি উঠলে না হয় পরে ওকে খাইয়ে দিও। আম্মু, তোমার মেয়ের ঘুম ভেঙে যাবে, তুমি যাও। আমরা বাসা থেকে খেয়ে এসেছিলাম, এখন না খেলেও চলবে, আর তোমার মেয়েকে এই অবস্থায় রেখে আমি যাব না। চাঁদনির আম্মু ঈশানের কথায় একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। ঈশান চাঁদনিকে বিছানায় শুইয়ে দিল। চাঁদনি ঘুমের মাঝেই ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, যার কারণে ঈশান ওকে ছাড়াতে পারল না, আর চেষ্টাও করলো না। ও শুয়ে পড়ল। চাঁদনি ওর বুকের উপর শুয়ে আছে। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে, পাগলিটা যদি একবার আমাকে মেনে নিত। হঠাৎ করে বিয়েটা হলো, একবারও ওর মত জানার চেষ্টা করলাম না। ভেবেছিলাম হয়তো কোনো বয়ফ্রেন্ড আছে, তাই ওর বেস্ট ফ্রেন্ডদের
কাছ থেকে জানতে চেষ্টা করলাম, কিন্তু সবাই বললো নেই। কিন্তু এখনো বলছে আছে। কি জানি, উপরওয়ালা ভালোই জানে কপালে কি আছে। এই পাগলিটা শেষ অবধি আমার সাথে থাকবে কিনা। কিন্তু তুমি যদি চলে যাও না, খুব কষ্ট হবে। থাকতে পারবো না তোমাকে ছাড়া। জীবনের প্রথম তোমাকে ভালোবেসেছি, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এতটা অবহেলা করো না যার জন্য ছেড়ে চলে যেতে হয়। ঈশান আর রাতে ঘুমোতে পারল না। চাঁদনির কান্না ভেজা কণ্ঠটা বারবার ওর কানে বাজতে লাগলো। চাঁদনির ঘুমটা ভেঙে গেলেও নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে খেয়াল করলো ঈশান ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আবারও চাঁদনি নিজেকে ছাড়িয়ে নিতে গেলে ঈশান বলল, ছোটার চেষ্টা করছো কেন? বুকের ওপর আছো, থাকো না। আমার তো ভালোই লাগছে। তুমি ঘুমাওনি? আমার মিষ্টি বউটার গায়ে হাত তুলতে গিয়েছিলাম, সে কান্না করেছে। আমি কি করে ঘুমাই বলো? অনেক ভালোবাসি যে। প্লিজ তুমি আর রাগ করে থেকো না। দেখো সব ঠিক হয়ে যাবে। আমাদের যখন একটা বেবি আসবে না, তুমি ওর মুখের দিকে তাকিয়ে সবটা ভুলে যাবে যে আমাদের মাঝে বিয়ের প্রথম দিন এরকম সম্পর্ক ছিল, কিংবা আমি তোমাকে এইরকম একটা পরিস্থিতিতে ফেলেছিলাম। দেখো স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর মাঝে তো কতই না এরকম রাগ অভিমান হয়। তাই বলে কি তারা সংসার করে না বলো? তাছাড়া আমার তোমাকে সেই প্রথম দেখাতেই ভালো লেগেছিল, এখন ভালোবাসি। একটা সময় তুমিও পারবে। একটু রাগ কমিয়ে দেখো, সব ঠিক হয়ে যাবে। চাঁদনি তারপরও নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ঈশান ওকে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমাকে ছাড়ো, আমার খুব অস্বস্তি লাগছে। আমার ভালোবাসাটাকে তোমার কাছে অস্বস্তি লাগছে? এতটাই বাজে ভাবো আমাকে? বুঝতে পেরেছি, বেশি ভালোবাসি তো ওই জন্য তোমার কাছে এতটা খারাপ লাগছে, তাই না? এখন তুমি বুঝতে পারবে, কিন্তু খুব শীঘ্রই এই কষ্টটা তুমি বুঝতে পারবে চাঁদনি। ঈশান চাঁদনিকে ছেড়ে দিয়ে উঠে ব্যালকনিতে চলে গেল। ওর চোখ দিয়ে পানি পড়ছে। ভাবছে চাঁদনি ওকে বুঝতেই পারলো না, আর বোঝার চেষ্টাও করলো না। চাঁদনি খেয়াল করছে ঈশান বারবার নাক টানছে। ওর বুঝতে বাকি নেই ঈশান কান্না করছে। তখন ওকে ওভাবে কষ্ট দিয়ে ও নিজেও কষ্ট পাচ্ছে। 2টা দিন চাঁদনিদের বাসায় কোনো রকমে কেটে গেল। ঈশান বারবার চাঁদনির কাছে যাওয়ার চেষ্টা করলো, আর চাঁদনি ততবারই ওকে দূরে সরিয়ে দিচ্ছিল, যেটা ঈশান নিতে পারছিল না। বড়লোকের ছেলে অবহেলাটা কি কখনো সেটা বুঝতেই পারেনি। তার উপর যে মানুষটাকে এতটা ভালোবাসে সে মানুষের থেকে এরকম অবহেলা কি করে নিতে পারবে, তাই মানতে পারছিল না। বাসায় যাওয়ার পর ঈশান সেদিন আর চাঁদনির সাথে কথা বলল না, আর চাঁদনি ওর সাথে একটাবার নিজে থেকে কথা বলার চেষ্টাও করলো না। আর রাতে ঘুমোতে গেলে তখন চাঁদনি বলল, শোন, আমি তোর সাথে একই বিছানায় থাকতে পারবো না। হয় তুই নিচে থাকবি, নাহলে আমাকে বাসায় চলে যেতে হবে। তাও তুই আমার কাছে আসবি না। শোনো, পাগলামির একটা লিমিট থাকা দরকার। এখন কিন্তু তুমি একটু বেশিই করে ফেলছো। কি বেশি করছি? কোনো কিছুই বেশি করছি না। আমি যেটা বলেছি সেটাই হবে। আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না, ব্যাস। তোর যদি আমার সাথে থাকতে ইচ্ছে হয় থাক, তাহলে আমাকে বল, বাসায় চলে যাচ্ছি। চাঁদনি, তোমার কিন্তু আমার রাগ সম্পর্কে ধারণা নেই। আমি রাগ করলে কি করতে পারি সেটা তুমি ধারণাও করতে পারছো না। তোর মতো কাপুরুষ আর কি করতে পারবে? গায়ে হাত তোলা ছাড়া আর জোর করে আমার শরীরের চাহিদাটা মেটানো ছাড়া। নিজের স্বামীকে এইরকম একটা কথা বলতে তোমার লজ্জা করে না? এতটা বাজে ভাবো তুমি আমাকে? না, বাধে না, কারণ আমি তোকে ঘৃণা করি। তোকে কখনোই ভালোবাসবো না। আর তুই বারবার আমার কাছে আসার চেষ্টা করছিস। চেষ্টা করি, আরো করব। ঈশান কথাটা বলেই চাঁদনির কাছে চলে আসলো। ও বিছানা ছেড়ে উঠে যেতে গেলেই ঈশান একটা হ্যাঁচকা টান দিয়ে ওকে নিজের বুকে নিয়ে আসলো, তারপর শক্ত করে জড়িয়ে ধরল। চাঁদনি ছোটার জন্য ছটফট করতে লাগলো। ঈশান ওকে শান্ত করার জন্য ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিয়ে ও ঠোঁটের স্বাদ নিতে লাগলো। কিন্তু চাঁদনি এবার রাগ করেই ঈশানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। তারপরও ঈশান ওকে ছাড়লো না। একটা সময় চাঁদনি খুব জোরে জোরে ঈশানের ঠোঁটে একটা করে কামড় দিল, যার জন্য ও ঠোঁট দিয়ে রক্ত বের হতে লাগলো। তারপরও ঈশান ওকে ছাড়লো না। ওর চোখের কোণ বেয়ে 2 ফোঁটা অশ্রু বেরিয়ে পড়ল। ঈশান একটা মুচকি হাসি দিয়ে চাঁদনির চুলগুলো খুব শক্ত করে আঁকড়ে ধরল, আর চাঁদনি ইচ্ছে মতো ওর ঠোঁটে কামড় বসাতে লাগলো। একটা সময় ঈশান চাঁদনিকে নিজে থেকেই ছেড়ে দিল। তারপর ওর দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, রাগ করব না, ভালোবাসা হিসেবে নিয়েছি।
জানো তো চাঁদনি, বেশি ভালোবাসলে না মানুষকে খুব কষ্ট পেতে হয়। এখন আমি তোমাকে ভালোবেসে যেমনটা কষ্ট পাচ্ছি, একটা সময় তুমি হয়তো কাউকে ভালোবাসবে, সে তোমাকে কষ্ট দিলে বুঝতে পারবে কতটা খারাপ লাগে। এটাই পৃথিবীর নিয়ম। তুমি আমাকে যেমন কষ্ট দিচ্ছ, যদি কখনো কাউকে ভালোবাসো না, সে তোমাকে ঠিক একই কষ্টটা ফিরিয়ে দেবে। চাঁদনি কোনো কথা বলল না। ঈশান উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর ঠোঁটের অবস্থা দেখতে লাগলো। চাঁদনি কামড়ে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। ঈশান একটা মুচকি হাসি দিয়ে ঠোঁটটা পরিষ্কার করে, তারপর এসে ওর পাশে শুয়ে পড়ল। আবার ওকে বুকের সাথে জড়িয়ে নিল। চাঁদনি অবাক হয়েই যাচ্ছে ঈশানের এরকম কর্মকাণ্ডে, কারণ বারবার চাঁদনি ওকে দূরে সরানোর চেষ্টা করে, আর ঈশান ততবারই ওর কাছে আসার চেষ্টা করে, ওকে সাথে বুকের সাথে জড়িয়ে নেয়। 15টা দিন কেটে গেল। এর মাঝে চাঁদনির ব্যবহারগুলো দিন দিন আরও খারাপ হচ্ছে। আব্বু আম্মুর সামনে খারাপ ব্যবহার না করলেও ওদের চোখের আড়ালে এরকম মিসবিহেভ করে, যার জন্য ঈশান ভিতরে ভিতরে কষ্ট পেয়ে শেষ হয়ে যাচ্ছে। এমনকি চাঁদনি ঈশানের গায়েও হাত তোলে। ঈশান অফিসে বসে কথাগুলো ভাবছিল, আর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছিল। বারবার মনে হচ্ছিল, জীবনে কখনো কাউকে ভালোবাসলাম না, আর যাকে ভালোবাসলাম নিজের কাছে রাখার চেষ্টা করলাম, সেই জীবনের সবচেয়ে বড় কষ্টটা আমাকে দিচ্ছে। কখনো অবহেলা কি সেটা বুঝিনি, কিন্তু আজকে আপন মানুষটার কাছ থেকে সেটা বুঝতে পেরেছি। বেশি ভালোবাসলে হয়তো এমনটাই হয়। চাঁদনি, যত পারো কষ্ট দিয়ে নাও, এই কষ্টটা একদিন আমি ঠিকই শেষ করে দেব। ঈশান কথাগুলো ভাবছে, আর মাঝেই বন্ধু মেহেদি এসে দেখলো ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ও অবাক হয়ে গেল, কারণ ঈশানের মতো এত হাসি খুশি একটা ছেলেকে ও কখনো কান্না করতে দেখেইনি। তাই মেহেদি বেশ খানিকটা উত্তেজিত হয়ে গেল, আর বলতে লাগলো, কি হয়েছে? কান্না করছিস কেন? বল আমাকে। কে কি বলেছে? আঙ্কেল বকা দিয়েছে? আন্টি রাগ করেছে? বল আমাকে। নাকি ভাবির সাথে কিছু হয়েছে? ঈশান চোখ জোড়া মুছে নিল আর একটু হাসার চেষ্টা করে বলল, না রে, তেমন কিছু না, চোখে কি যেন পড়েছে, তাই খারাপ লাগছে। মিথ্যাটাও বলতে পারিস না? তোর চোখে বলে দিচ্ছে তুই খুব ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস। কি কারণে কষ্ট পাচ্ছিস? কি হয়েছে আমাকে বলবি না? মেহেদি কথাটা বলতেই ঈশান হাওমাও করে কান্না করে দিল। ও উঠে এসে ঈশানকে জড়িয়ে ধরতে ঈশানও ওকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আধা ঘন্টা কান্না করার পর একটা সময় মেহেদি ওকে নিয়ে অফিসের বাইরে চলে আসে। দুজনে একটা নির্জন জায়গায় বসে আছে। মেহেদি কিছুক্ষণ ঈশানের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কি হয়েছে এখন বল আমাকে। সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেওয়ার চেষ্টা করব। বল আমাকে কি হয়েছে। এবার ঈশান বিয়ের রাত থেকে শুরু করে আজ অবধি যা যা হয়েছে চাঁদনির সাথে সবটাই বলতে লাগলো। সব শোনার পর মেহেদির মুখটাও কালো হয়ে গেল। মেহেদি ভেবেছিল ঈশান চাঁদনিকে পছন্দ করে, তাই ওদের বিয়েটা হলে হয়তো চাঁদনি ওর সাথে বেশ সুখে থাকতে পারবে, কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে ও ভাবতেই পারেনি। চাঁদনি যে বিয়েতে মত নেই ও একবার সেটা বলেনি। বিয়ে করবে না, তোকে পছন্দ করে না, সেটা বিয়ের আগে বলে দিলেই হতো, তাহলে তুই ওকে বিয়েটা করতি না। কিন্তু বিয়ের পরে এরকমটা করার মানেটা কি? জানি না, আমি কিছু জানি না। ও সব সময় শুধু বলে ও নাকি আমার সাথে থাকবে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। 6 মাস হলে ও নাকি অন্য কারো কাছে চলে যাবে। আমি তো জানি ও অন্য কাউকে ভালোবাসে না, তারপরে কেন জানি আমাকে মেনে নিতে পারে না। আমি কি এতটাই বাজে যে আমাকে একটু ভালোবাসা যায় না? আমি কি এতটা বড় অন্যায় করে ফেলেছি যার জন্য আমাকে ভালোবাসতেই পারছে না? আর এমনটা হবে কেন? তুই জানিস তো ওর ইগোটা একটু বেশি, তোর উপর রাগ করে এরকম তাই বলছে। কিন্তু একটা সময় সব ঠিক হয়ে যাবে। এখন একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। আমি ভাবির সাথে কথা বলবো, দেখি সব ঠিক হয়ে যাবে। ও ঠিক হবার মেয়ে নয় রে। আমি ওকে ভালোবেসে যতবার বুকে টেনে নিয়েছি ও ততবার আমাকে অপমান অবহেলা করেছে, গায়ে পর্যন্ত হাত তুলেছে। আব্বু আম্মু কখনো আমার গায়ে হাত তোলেনি, সেখানে ও আমার গায়ে হাত তুলেছে। তারপরে মেনে নিয়েছিলাম যদি আমাকে স্বামী হিসেবে মানতো। ইভেন্ট ওই বিয়েটাকে মানে না। একটা ছেলে
একটা ছেলে খেলা মনে করে। কি করব বল? আব্বু আম্মু এসব জানতে পারলে কতটা কষ্ট পাবে তুই ভাবতে পারছিস? ওদের কথা রাখতেই আমি বিয়েটা করেছিলাম, কিন্তু বিয়েটা করে যে এত বড় একটা অন্যায় করে ফেলবো আমি ভাবতেও পারিনি। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি কি করা যায়। কিছু করার নেই, ওকে আমি নিজের কাছে রাখতে পারবো না। ও যা শুরু করেছে না, তাদের 6 মাস কেন 6 বছরের মতো ওর মনটা আমি ঠিক করতে পারবো না। কারণ এরকম জেদি একটা মেয়ে, ওকে আমি বোঝাতেই ব্যর্থ যে আমি ওকে কতটা ভালোবাসি। ঈশান, আমাকে একটু ভাবতে দে। আমি তোকে বলবো কি করতে হবে। তাহলে দেখিস ভাবি ঠিক তোকে মেনে নিবে। মেনে নিবে মানে এক মুহূর্তে তোকে ছাড়া থাকতে পারবে না। দেখিস সব ঠিক হয়ে যাবে। মেহেদি অনেক বুঝিয়ে ঈশানকে বাসায় পাঠিয়ে দিল। তারপর ঈশান এসে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে সোফায় শুয়ে পড়ল। আজকে চাঁদনি ওর এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছে। প্রতিদিন ঈশান বাসায় এসে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে একটা কিস করে, কিন্তু আজকে তার কিছুই করলো না। ঈশানের মনটা খারাপ চাঁদনি এরকম ব্যবহারে, তাই ওর সাথে কোনো কথা বলল না। অন্যদিকে চাঁদনির বারবার মনে হতে লাগলো ঈশানের কি শরীর খারাপ করেছে, কিন্তু তারপরও জিজ্ঞেস করলো না। একটু পর চাঁদনি ঘুমিয়ে পড়ে। তখন ঈশান উঠে এসে ওর পাশে বসে তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা কিস করে। কারণ এই জিনিসটা ও খুব বেশি মিস করছিল, তাই আর নিজেকে আটকাতে পারল না। তারপর আবার গিয়ে সোফায় শুয়ে পড়ল। চাঁদনি বুঝতে পারে ঈশান ওর কারণেই কষ্ট পাচ্ছে, কিন্তু কেন জানি ওকে মেনে নিতে পারে না। এভাবেই প্রায় 1.5 মাস কেটে গেল। এর মাঝেই ঈশানের কাছে যেন চাঁদনির অবহেলাগুলো একদম অসহনীয় আর অসহ্যকর হয়েও পড়েছে। এখন আর সহ্য করতে পারছে না। তো প্রতিদিনের মতো আজকেও ঈশান অফিস শেষ করে বাসায় আসছে। এর মধ্যে খেয়াল করে চাঁদনি আজকে আম্মুর সাথে বেশি হাসাহাসি করে কিচেনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো আম্মুর সাথে হয়তো রান্না করছে। ঈশানের একটু ভালোই লাগলো, তাই ও আম্মুকে বলল, আম্মু কি ব্যাপার, তোমার বৌমা কি আজকে রান্না করেছে? না জানি কি নাকি জিনিস রান্না করেছে। ঈশানের কথায় চাঁদনি পিছনের দিকে বেশ রাগী দৃষ্টিতে তাকালো। ও একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। একটু পর ঈশান ফ্রেশ হয়ে বিছানায় বসলো। তখনই চাঁদনি একটা বাটি হাতে রুমে ঢুকলো। তারপর ঢুকেই ওর সামনে গিয়ে বলতে লাগলো, নাও খাও। কি এটা? খেয়ে দেখো, স্যুপ বানিয়েছি তোমার জন্য। তুমি নাকি স্যুপটা অনেক পছন্দ করো, আম্মুর কাছ থেকে শোনো। ভাবলাম আমার বরটার জন্য কিছুটা রান্না করি, যদি একটু তার মনটা জয় করতে পারি। চাঁদনির কথাটা ঈশানের কেমন সন্দেহজনক মনে হলো। তারপর ও ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। চাঁদনি একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ওর দিকে তাকিয়ে আছে, তাই ঈশান দেরি না করে স্যুপটা মুখে নিল। সাথে সাথে যেন ওর গলা দিয়ে পুরো আগুন নামতে লাগলো, কারণ স্যুপে এতটাই ঝাল হয়েছে যার জন্য স্যুপটা মুখেই দেওয়া যাচ্ছে না। ঈশান খেয়াল করলো চাঁদনির মুখে একটা হাসির রেখা লেগে আছে। ও আজকে প্রথম ঈশানের জন্য কিছু বানিয়েছে, তাই ঈশান চুপচাপ স্যুপটা খেয়ে নিল। চাঁদনি অবাক হয়ে যাচ্ছে, কারণ ও ঈশানকে কষ্ট দেওয়ার জন্যই স্যুপটায় অনেক ঝাল দিয়েছিল, কিন্তু ঈশান সেটা খুব সহজেই খেয়ে নিল। স্যুপের বাটিটা রেখে ঈশান পানি খেয়ে নিল। চাঁদনি খেয়াল করলো ঈশানের চোখ মুখ আর ফর্সের চেহারাটা পুরো লাল হয়ে গেছে, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তাই ও ঈশানকে ফিলটা বোঝানোর জন্য বলল, বাবু কেমন হয়েছে স্যুপটা? তুমি কথা বলছো না যে, খুব ভালো লেগেছে নাকি? ঈশানের ঝাল লাগলেও বলল না, কারণ চাঁদনি ওকে কষ্ট দেওয়ার জন্যই এমনটা করেছে। তার উপর ওর জন্য প্রথমবার কিছু করেছে, সেটা যতটাই খারাপ হোক তাই কিছু বলল না, না হলে চাঁদনি কষ্ট পাবে। জাস্ট অসাধারণ হয়েছে। ঈশান ওয়াশরুমে চলে গেল। তারপর চোখে মুখে আর গালে ইচ্ছে মতো পানি দিতে লাগলো, কিন্তু তারপরও ঝাল কমছিল না। একটু পর ও বাইরে আসলো। তারপর ঝালে পুরো হাঁপাতে লাগলো, যেটা দেখে এবার চাঁদনির বেশ খারাপ লাগতে লাগলো। বারবার মনে হতে লাগলো ঈশানকে জব্দ করার জন্য এরকম একটা কাজ না করলেও পারত। ঈশান ঝালে হাত পা ছোড়াছুড়ি করছে। চাঁদনি তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। একটু পরও আসলো। তারপর ঈশানের কাছে এসেই ওর মুখে কি যেন একটা চেপে ধরলো। সাথে সাথে ঈশান
সেটা মুখে পুরে নিল। এক হাতে চাঁদনি ঈশানের মাথা, অন্য হাতে ঈশানের মুখের দিকে আটকে রেখেছে। ঈশান বুঝতে পারল চাঁদনি ওর মুখে মধু দিয়েছে, যেটা ও ইচ্ছে মতো খেতে লাগলো। ঈশান ওর হাতটা পুরো চেটে পরিষ্কার করে দিল। তারপর ঝালটা কমছে না। চাঁদনি একটা কান্না মাখা কণ্ঠে বলল, এখনো ঝাল লাগছে? আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই ঈশান উঠে এসে ও ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল। তারপর ইচ্ছে মতোই চুষতে লাগলো। ঈশানের কর্মকাণ্ডে চাঁদনি হতভম্ব হয়ে গেছে। ঈশান ওকে শক্ত করে নিজের সাথে চেপে ধরেছে, তাই নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে পারল না। তারপর 15 মিনিটের প্রচেষ্টার পর ঈশান চাঁদনিকে ছেড়ে দিল। চাঁদনি রাগে লাল হয়ে গেছে। এবার ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলল, এখন ঝালটা অনেকটাই কম লাগছে। আমাকে জব্দ করার জন্য ঝাল দিয়েছিলে না? দেখো এখন কেমন লাগে। আজকে তো আর ছোটে কামড় দিতে পারোনি, তার আগে আমি আদর দিয়ে দিচ্ছি। ঈশান কথাটা বলে একটু হাসলো। সাথে সাথে চাঁদনি রেগে গিয়ে ঠাস ঠাস করে বেশ কয়েকটা থাপ্পড় মেরে দিল ওর গালে। ঈশান অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে রইল। আর কিছু বলে ওঠার আগেই চাঁদনি রাগে গর্জন করে উঠল আর বলল, আসলে তুই একটা লুচ্চা ছেলে, নাহলে বারবার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তুই এভাবে আমাকে টাচ করতি না। আমার ভাবতেই ঘৃণা লাগছে আমি কিনা তোকে বিয়ে করেছি। আব্বু আমার কথা, ছি, তোর মতো একটা বাজে ছেলেকে স্বামী হিসেবে আমি কখনোই মানবো না। তুই জোর করে বারবার আমাকে স্পর্শ করিস। কি বোঝাতে চাইস? নিজের পুরুষত্ব দেখাতে চাস? তাই তো আমাকে রক্ষিতা করে নিজের কাছে রেখেছিস। কেন বারবার এরকম আদর দেখাতে আসিস? এটাকে আদর বলে না, জোর করে ধর্ষণ করা বলে। প্রতিনিয়ত তুই আমাকে কষ্ট দিস। তুই বুঝিস না তোকে আমার সহ্য হয় না, তারপরে তুই আমাকে টর্চার করিস। তোর কি ন্যূনতম লজ্জা শরম নেই নাকি? নাকি কোনো কমন সেন্স বলতেও কিছু নেই? চাঁদনির কথায় ঈশানের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। তাই ও মাথা নিচু করে রইল। আর চাঁদনি ওকে বকা দিতে লাগলো। একটা মেয়ের কষ্ট হয়, তুই বারবার তাকে কষ্ট দিস। আসলে তোর চরিত্রই খারাপ। তোকে কি বলছি, তোর আব্বু আম্মুই তোকে ঠিক মতো শিক্ষা দিতে পারেনি, তাহলে তুই আর কারোর সাথে কিভাবে ভালো বিহেভ করবি? ব্যাস, অনেক বলেছো। আর না, কি এমন অন্যায় করেছি আমি? হ্যাঁ, নিজের বউকে স্পর্শ করেছি, এটাই অন্যায়? নিজের বউকে ভালোবাসাটা অন্যায়? তুমি অন্যায় করো না? দিনের পর দিন নিজের স্বামীকে অপমান আর অবহেলা করো, আর তার গায়ে পর্যন্ত হাত তোলো, এটা কি অন্যায় নয়? মানলাম তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু চেষ্টা করতে তো পারো, সেটাও করো না। আমি কি এতটাই বাজে যে আমাকে ভালোবাসা যায় না? এমনকি তুমি বিয়েটা পর্যন্ত মানো না। কি এমন অন্যায় করেছি আমি? বিয়ের আগে তোমাকে জোর করে রেপ করেছিলাম, নাকি তোমার সাথে এমন কোনো কাজ করেছিলাম যার জন্য তুমি সমাজে মুখ দেখাতে পারো না? তোমাকে কি আমার জন্য ছোট হতে হয়েছে? মানুষ স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কত আকুতি মিনতি করে, উপরওয়ালার কাছে হাত তুলে দোয়া পর্যন্ত করে। তোমার ভাগ্য ভালো যে তুমি সেটা পাচ্ছ, তারপরে তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। চাই না তোর ওইরকম ভালোবাসা আমার। তুই কি ভেবেছিস এটাকে ভালোবাসা বলে? না, এটাকে জোর করে শারীরিক চাহিদা মেটানো বলে। তোর মতো কাপুরুষ এছাড়া আর কি করতে পারে? হ্যাঁ, আমি তোকে কখনো বলেছি যে তুই আমার কাছে আসবি, আমাকে টাচ করবি, আমাকে আদর করবি? কখনো বলিনি তো। ইভেন আমার তো তোকে সহ্যই হয় না, তাহলে তুই বুঝিস না আমার কাছে কতটা বাজে লাগে? ঘেন্না করে আমি তোকে। ভালোবাসা তো দূরেই থাক। আমি বুঝতে পেরেছি, 1.5 মাস যখন তুমি আমাকে সহ্যই করতে পারোনি, তাহলে আর সারা জীবনও বিয়েটা মানা তো দূরে থাক, আমাকে সহ্য করতে পারবে না। আর এই সম্পর্কটা কখনো ঠিক হবে না। তুমি ভয় পেও না, তোমাকে আমি আর ডিস্টার্ব করবো না। খুব ভালো থাকবে তুমি। তোমাকে বারবার বলতাম না কাউকে খুব বেশি কষ্ট দিও না, যার জন্য তার জীবনে বিষ হয়ে যাও, কিন্তু তুমি সেটাই করলে। আজ থেকে আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, অনেক হ্যাপি থাকবে তুমি। আর আমার মুখটা তোমায় দেখতে হবে না। আর যদি কোনো অন্যায় করে থাকি, মাফ করে দিও। ঈশান কথাগুলো বলেই বেলকনিতে চলে গেল। রাতে খাওয়া দাওয়ার জন্য আম্মু ওদের ডাকলে ঈশান গেল না। বলল ভালো লাগছে না। আম্মু অনেকবার এসেছেন ওর সাথে কথা বলার জন্য। ঈশান ততবারই এড়িয়ে গেল। চাঁদনি বুঝতে পারলো তখনকার বিষয়টা হয়তো অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে, যার জন্য ঈশান কষ্ট পেয়েছে। ওই বা কী করবে? কেন যেন মেনে নিতে পারছে না ঈশানকে। ও যেটা জানে না, হয়তো ইগোর জন্য। বড় লোকের মেয়ে, তাই ইগোটা খুব বেশি কাজ করে। পরদিন সকালে চাঁদনির ঘুম ভাঙতেই ও খেয়াল করে বেলা 10টা বেজে গেছে, কিন্তু আজকে আর
ওকে কেউ ডাকেনি। আম্মু তো এমনিতেই ওদের ডাকতে আসে না, তার উপর ঈশান আজকে ওকে একটা বারও ডাকেনি, কারণ বিয়ের পর থেকে ঈশান প্রতিদিন ওকে ডেকে তুলেছে আর ফ্রেশ পর্যন্ত করিয়ে দিয়েছে। চাঁদনি একটু অলস টাইপের, তাই ঈশান মাঝে মধ্যেই ওকে ঘুম থেকে ডেকে তুলে কোলে করে ওয়াশরুমে নিয়ে যেত, ওকে ব্রাশটা পর্যন্ত করিয়ে দিত। কিন্তু আজকে তার কিছুই হয়নি। ও ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বেজে গেছে। উঠে বসলো আর বলতে লাগলো, হারমিটা আজকে কোথায় গেল? আজকে একটা বারো ডাকলো না, প্রতিদিন তো জ্বালিয়ে মারে, আজকে তাহলে কোথায় গেছে? চাঁদনি খেয়াল করে দেখলো ঈশান রুমে নেই। ভাবলো হয়তো ব্যালকনিতে আছে। ও ফ্রেশ হয়ে আসলো, কিন্তু ব্যালকনিতে কেউ নেই, তাই বেশ খানিকটা অবাক হয়ে গেল। চাঁদনি নিচে আসলো, খেয়াল করলো আম্মু আব্বু বসে আছে। ও আসতেই আম্মু বলল, মামনি, কি হয়েছে? তোমার শরীর খারাপ? না আম্মু, তোমার ছেলে আমাকে আজকে ডেকে দেয়নি, ওই জন্য উঠতে লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে খেয়ে আসো। চাঁদনি খেয়ে নিল। ওর হঠাৎ করে মনে হতে লাগলো ঈশান কালকে থেকে ওর উপর রেগে আছে, তাই ওকে বলে যায়নি। চাঁদনির মনে হতে লাগলো ঈশান রাগ করে সকালবেলা না খেয়ে বেরিয়ে গেছে, তাই বলল, আম্মু, তোমার ছেলে কি সকালে খেয়ে গেছে? না তো, ঈশান তো সকালে রুম থেকেই বের হয়নি। না, নেই তো। আমি ভাবলাম ও অফিসে গেছে। কেন, তোমাকে বলে যায়নি? না না, ও তো আমাকে কিছুই বলে যায়নি। আর সকালবেলা থেকে এই অবধি আমার সাথে দেখা হয়নি। কোথায় গেছে ও? কালকে রাত্রে একটু রাগারাগি হয়েছে আমার সাথে, দেখো রাগ করে বাইরে চলে গেছে। একবার ফিরুক, আজকে কান ধরে টেনে দেব। তোমার ছেলে না আমার উপরে রাগ দেখিয়ে না খেয়ে যাও। দাঁড়া, আজকে না বাসায় ফিরতে দাও তাকে। মামনি, তুমি যাই করো না করো, আমার ছেলেটাকে বেশি রাগিয়ে দিও না। ও কিন্তু অনেক রাগী, রেগে গেলে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। দেখো, ছোটবেলা থেকে ও যেটা চেয়েছে আমরা ওকে সেটাই দিয়েছি। ও যদি রাগ করে তাহলে কিন্তু তুমি ওর রাগ ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করো, কারণ জানো তো স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু রাগ অভিমান হতেই পারে। হুম। চাঁদনি আম্মুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলো। ওর মনে হতে লাগলো ঈশান হয়তো সত্যি ওর উপর রাগ করে না বলে বেরিয়ে গেছে। চাঁদনি ঈশানের নাম্বারে ফোন দিতে লাগলো, কিন্তু নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। তাই হঠাৎ করে চাঁদনির বুকের ভিতরটা কেমন করে উঠল। সাথে সাথে ওর মনে হতে লাগলো ঈশান কালকে রাতে বলেছিল ওর সাথে আর কথা বলবে না। তাহলে কি রাগ করে বাসা ছেড়ে চলে গেল? কথাটা মনে হতেই চাঁদনি নিজে নিজে বলতে লাগলো, না না, এসব আমি কি ভাবছি, হয়তো অফিসে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আব্বুকে কল করে জেনে নি হারামিটা কোথায় আছে। চাঁদনি আব্বুকে কল করলো। উনি ফোনটা রিসিভ করলে চাঁদনি বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। মামনি, কি হয়েছে, কিছু বলবে নাকি তোমার কিছু লাগবে? আব্বু, বলছিলাম কি, তোমার ছেলে না রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে, সকালে খেয়েও যায়নি। ও কি অফিসে গেছে নাকি অন্য কোথাও গেছে? বেরিয়ে গেছে মানে? ও তো অফিসে নেই, কোথায় গেছে তাহলে? আব্বুর কথা শুনে চাঁদনি বেশ খানিকটা ভয় হতে লাগলো। তাই ও আব্বুকে বিষয়টা বুঝতে না দিয়ে বলল, কোথায় গেছে দেখো, কোনো বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়ে। একবার আজকে বাড়ি আসতে দাও, দেখাবো মজা। চাঁদনি তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিল। তারপর আবারও ঈশানকে ফোন দিতে লাগলো, কিন্তু নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। চাঁদনি গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। ওর মনে হতে লাগলো কালকে রাতের ওই ঘটনার জন্য ঈশান অনেকটা রেগে আছে। চাঁদনির বেশ ভয় হতে লাগলো। ও হঠাৎ করে খেয়াল করলো বালিশের পাশে কোণে একটা কাগজ রাখা, যেটা দেখে ওর বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সাথে সাথেই ও কাগজটা হাতে নিল, খুলে দেখলো কিছু লেখা আছে। জানি এই ধর্ষকটাকে তোমার মাপ করতে কষ্ট হবে, তারপর রাস্তার কুকুর বিলার মনে করে, একটা ভিখারি মনে করে মাপ করে দিও। প্রিয় মিষ্টি বউ, প্রিয় বলার যোগ্যতা হয়তো আমার নেই। তোমাকে আমি ভালোবাসি শতবার, সেটা বোঝানোর চেষ্টা করলো, হয়তো তোমাকে বোঝাতে পারেনি। আমার ভালোবাসা হয়তো কোনোটা খাত ছিল, তাই হয়তো আমাদের বিয়ে হওয়া সত্ত্বেও আমি তোমাকে বোঝাতে পারিনি কতটা ভালোবাসি। আসলে আমি ভেবেছিলাম বিয়ের পর তোমাকে ভালোবাসতে পারবো, বোঝাতে পারবো, বিয়ের পরও কাউকে ভালোবাসা যায়। ওই জন্য কোনো অনৈতিক সম্পর্কে কখনো লিপ্ত হইনি। কিন্তু বিয়ের দিন রাতে যখন বললে তুমি আমাকে স্বামী হিসেবে মানো না,
তখন ভেবেছিলাম অন্য সব গল্পের মতো এই গল্পেও তুমি আমার সাথে মজা করছো, কিন্তু না, তুমি সবটা মন থেকে বলছো। তারপর যখন আমাদের মাঝে ওরকম একটা সম্পর্ক হয় তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো, কিন্তু আমি জোর করে তোমার সাথে তোমাকে ভালোবেসেছিলাম বলে তোমার কাছে আমি ধর্ষক হয়ে গেছি। আমি জানতাম না নিজের স্ত্রীকে আদর করলেও তাকে ধর্ষক হতে হয়। পৃথিবীর হয়তো প্রথমবার কোনো স্বামী তার স্ত্রীর কাছে ধর্ষক হয়ে গেল। তারপরও আমি তোমাকে ভালোবেসে গেছি। বিশ্বাস ছিল একটা দিন না একটা দিন হয়তো তুমি আমাকে মেনে নেবে, আমার কষ্টটা বুঝতে পারবে, কিন্তু না, তুমি সেটা বুঝতে পারোনি, ইভেন বোঝার চেষ্টা পর্যন্ত করনি। কালকে তুমি বুঝিয়ে দিয়েছো পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই। তুমি এমন একটা কথা বলেছো যেটা আমার বুকে গিয়ে বেঁধেছে। আমার আব্বু আম্মু নাকি আমাকে শিক্ষা দেয়নি। কি শিক্ষা দেয়নি জানো? কোনো মেয়ের সাথে মিসবিহেভ করতে, রাস্তায় দাঁড়িয়ে বখাটেদের মতো কাউকে ডিস্টার্ব না করতে, কারো পেছনে না ঘুরতে। তুমি হয়তো বলতে পারো যে আমি তোমাকে ডিস্টার্ব করেছি। নিজের বিয়ে করা বউকে যদি ডিস্টার্ব করা হয় তাহলে আমি অনেক বাজে একটা মানুষ। যদি কখনো পারো আমাকে মাফ করে দিও। তোমাকে ভালোবেসে যদি আমি ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। তোমাকে আমি বলেছিলাম না বেশি কষ্ট দিও না, তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। দেখো আজকে সেটাই করেছি। বারবার বলেছিলাম ছোটবেলা থেকে আমি অবহেলাটা সহ্য করতে পারি না। আব্বু আম্মুর কাছে যা চেয়েছি ওরা তাই দিয়েছে, খুব আদরের তো, তাই কষ্টটা কি সেটা বুঝতে দেয়নি। এই 1.5 মাসে তোমাকে ভালোবেসে যতটা কষ্ট পেয়েছি না, আমার মনে হয় না আমি সারা জীবনে এত বেশি কষ্ট পেয়েছি। তুমি ভয় পেও না। আব্বু আম্মুর কাছে আমি তোমার কথা বলিনি, আমি নিজেই বাসা ছেড়ে চলে এসেছি। আব্বু আম্মু কিছু জিজ্ঞেস করলে বলে দিও এই বিয়েটা আমার মতের বিরুদ্ধে হয়েছে, তাই আমি তোমাকে মেনে নিতে পারিনি, তাই বাসা ছেড়ে চলে এসেছি। তুমি বাসা চলে যেও, 6 মাস হলে তোমার বাসায় ডিভোর্স লেটার চলে যাবে। ভয় পেও না, কোনো দোষ হবে না তোমার, সব দোষটা আমি নিজের ঘাড়েই নিয়ে নিব। এটি তোমার স্বামী হতে গিয়েও না হতে পারা একটা অসহায় আর বাজে ছেলে। চিঠিটা পড়তে পড়তে চাঁদনির চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ওই চিঠিটা শেষ করে বুকে জড়িয়ে নিয়ে কান্না করে দিল। চাঁদনি এখন বুঝতে পারছে ও ঈশানকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। ওর রাগ আর অভিমান থেকে নিজের স্বামীকে এত বেশি কষ্ট দিয়ে ফেলেছে, যেটা ওর জন্য অনেক বড় অন্যায় হয়ে গেছে। বুঝতেই পারেনি ওই ইগোর কাছে নিজের স্বামীকে ছোট করে দিয়েছে, বারবার তাকে অপমানে অবহেলা করেছে। আজকে যেটা ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু এখন হয়তো আর বুঝেও লাভ নেই। চাঁদনি নিজে নিজেই বলতে লাগলো, ঈশান, একটাবার ফিরে আসো। দেখো আমি আর কখনো এরকম ভুল করবো না। আমি ভুল করেছি এরকম একটা কাজ করে, বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। আমি তো রাগ করে এরকম একটা কাজ করেছিলাম। তুমি যেমন রাগ করে আমাকে বারবার আদর করো, তাই এমনটা বলেছিলাম, কিন্তু তার জন্য রাগ করে এভাবে চলে যাবে? দেখো আমি আর কখনো এরকম ভাবে বলবো না। তুমি আমাকে যেভাবে বুকে আঁকলে রাখতে, এখন থেকে আমিও তোমাকে নিজের বুকে আঁকলে রাখবো। তুমি না চাইলেও আমি তোমাকে নিজের থেকে আদর করব। দেখো সব ঠিক হয়ে যাবে, একটাবার ফিরে আসো। চাঁদনি এরকম কান্নাকাটিতে আম্মু তাড়াহুড়ো করে রুমে আসে। দেখে চাঁদনি কি যেন একটা জড়িয়ে ধরে কান্না করছে। চাঁদনি মামনি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো। কে কি বলেছে? ঈশান কিছু বলেছে নাকি আব্বু আম্মুর কথা মনে পড়েছে? চাঁদনি আম্মুকে জড়িয়ে ধরলো, কান্না করতে করতে বলল, আম্মু, তোমার ছেলে আমার উপরে রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। কি সব বলছো মামনি? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। দেখো মামনি, ও এরকমটা করতে পারে না। ও হয়তো তোমাকে ভয় দেখানোর জন্য এরকমটা বলছে। সব ঠিক হয়ে যাবে, ও একটু পরেই বাসায় ফিরে আসবে। কান্নাকাটি করো না তো। না আম্মু, দেখো ও ঠিকই আমাকে ছেড়ে চলে গেছে। এই দেখো চিঠিটা রেখে গেছে। ও আমাকে বারবার বলতো আমি যেন ওকে অবহেলা না করি, কষ্ট না দিই, কিন্তু আমি সেইটাই করেছি, আর আজকে আমাকে ছেড়ে চলে গেল। চাঁদনির কথাগুলো বলেই আম্মুকে চিঠিটা দেখালো। আম্মু চিঠিটা পড়ে ওর মুখের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। তারপর গিয়ে আব্বুকে ফোন করলো। আব্বু সবটা শুনে স্তব্ধ হয়ে গেল। আম্মু কান্না করে দিয়ে বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে। আমি তাড়াহুড়া করে ছেলেটার বিয়ে দিতে গিয়েছিলাম,
যার জন্য এরকম একটা ঘটনা ঘটলো। আমি যদি জোরপূর্বক ছেলেটার বিয়েটা না দিলে এরকমভাবে ছেলেটা বাসা থেকে বেরিয়ে যেত না। শায়লা, তুমি কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। আমি সব জায়গায় খোঁজখবর লাগিয়ে দিয়েছি। তাছাড়া তোমার ছেলে তো একদিনের বেশি বাসার বাইরে থাকতেই পারে না। ও বৌমার সাথে রাগ করে থাকলেও তোমার সাথে কথা না বলে থাকতেই পারবে না। দেখো, ঠিক ফিরে আসবে। জানো তো, আমার না খুব ভয় করছে, ছেলেটা যদি উল্টাপাল্টা কিছু করে বসে। বললাম তো কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আম্মুর কথাই চাঁদনি গিয়ে ওনার পাগুলো জড়িয়ে ধরে বলতে লাগলো। আম্মু বিশ্বাস করো, আমি এমনটা করতে চাইনি। আমি ভুল করে ফেলেছি, ভুল করে তোমার ছেলেটাকে কষ্ট দিয়েছি। তুমি আমাকে মাফ করে দাও, ওকে বাসায় ফিরে আসতে বলো। দেখো, এখন থেকে আমি আর কখনো এরকম ভুল করব না, অনেক ভালো মেয়ে হয়ে যাব। তুমি আর আমাকে কখনো আম্মু বলে ডাকবে না। তোমার জন্যই আমার ছেলেটা বাসা ছেড়ে চলে গেছে। তুমি বিয়েতে রাজি না সেটা আমাদের বলতে পারতে, তোমার আব্বু আম্মুকে বলতে, অন্তত তো ঈশানকে বলতে। তুমি ওকে সহ্য করতে পারো না, তাহলে তো তোমার সাথে আমার ছেলেটার বিয়ে দিতাম না। কিন্তু তুমি সেটা না করে বিয়ের পর ওকে যেমন খুশি তেমনভাবে টর্চার করে গেছো, যেটা আমার ছেলে নিতে পারিনি। আম্মু, আমাকে মাফ করে দাও, ভুল করেছি। আমি তো তোমার মেয়ের মতো, দেখো আমি ঠিক ঈশানকে ফিরিয়ে আনবো। যতদিন পর্যন্ত ঈশান না ফিরে আসবে ততদিন তুমি আমাকে আম্মু বলেও ডাকবে না, আর আমি তোমাকে কখনো মাপও করব না। তোমার সাথে একটা কথা পর্যন্ত বলবো না। সব দোষ তোমার, তোমার জন্য আমার ছেলেটা বাসা ছেড়ে চলে গেছে। কথাগুলো বলে আম্মুর রুম থেকে বেরিয়ে গেল। এবার চাঁদনি আব্বুর কাছে গিয়ে চাঁদনি মাফ চাইতে লাগলো। আব্বু ওকে অনেক বোঝালো, কারণ স্বামী স্ত্রীর মাঝে এরকম একটু আধটু রাগ অভিমান হতেই পারে। তাই আব্বু ওর উপর রাগ করলো না, ওকে সান্ত্বনা দিল আর বলল ঈশানকে খুঁজে বের করবে। দিনটা কেটে গেল, রাত নেমে আসলো, কিন্তু ঈশানের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। ওর বন্ধু আত্মীয় স্বজনদের কাছে পর্যন্ত খোঁজ খবর নেওয়া হলো, কিন্তু কেউ ওর কোনো খোঁজ দিতে পারলো না। একটা, দুইটা, তিনটা করতে করতে পুরো 7টা দিন কেটে গেল, কিন্তু কেউ কোনো খবর দিতে পারলো না। এরই মাঝে চাঁদনি কতবার যে কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়েছে সেটার হিসেব নেই। ও তো সেই 7 দিন আগে থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এখন এক প্রকার বিছানা ছেড়ে উঠতেই পারে না, শুধু ঈশানের একটা ছবি জড়িয়ে ধরে কান্না করে আর ওর সাথে কথা বলার চেষ্টা করে। প্রতিদিনের মতো আজকেও সেটাই করছিল। ঈশানের আম্মু আর চাঁদনির আব্বু আম্মু দরজার সামনে এসে দেখলো চাঁদনি ঈশানের একটা ছবি জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, এই পাগল, কেন আমাকে ছেড়ে চলে গেলে বলো? তুমি জানতে না আমি একটু রাগী, আমার ইগোটা বেশি। তাহলে 2টা থাপ্পড় মেরে তো আমাকে বোঝাতে পারতে। আমার সামান্য একটা কথায় কষ্ট পেয়ে কেন এভাবে চলে গেলে বলো? তুমি বুঝতে পারছো না আমার কতটা কষ্ট হচ্ছে। প্লিজ ফিরে আসো না। দেখো, তুমি তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি যদি সবসময় আমাকে আদর করতে চাও, সবসময় আমার বুকে থাকতে, তাহলে আমি সবসময় তোমার বুকেই থাকবো। তাও প্লিজ ফিরে আসো। তুমি জানো না তোমার পাগলি বউটা তোমাকে ছাড়া কতটা কষ্ট পাচ্ছে। আমি তো রাগের মাথায় এরকম একটা কাজ করে ফেলেছিলাম। তুমি আমাকে বুঝিয়ে বলতে পারতে, গায়ে হাত তুলে শাসন করতে পারতে। সেটা না করে আমাকে ছেড়ে কেন চলে গেলে বলো? তুমি তুমি বুঝতে পারছো না তোমার পাগলিটার কষ্ট হয়। চাঁদনি কথাগুলো বলছে আর বারবার ছবিতে চুমু দিচ্ছে আর কান্না করছে। আব্বু আম্মু রুমে ঢুকতেই চাঁদনি ঈশানের আম্মুর পাগুলো জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আম্মু আর ওর উপর রাগ করে থাকতে পারলো না, ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মামনি, আমি তোমাকে বলেছিলাম না আমার ছেলেটা খুব রাগী। ও সহজে কারো উপর রাগ করে না। যদি একবার রাগ করে না, সহজে ওর রাগটা ভাঙানো যায় না। তুমি আমার সব কথা না শুনি আগেই ওর উপর এরকম একটা কাজ করলে, যার জন্য ছেলেটা রাগ করে বাসা ছেড়ে বেরিয়ে গেল। এখন ওকে কি করে খুঁজে পাবো বলো? ওকে ছাড়া আমি না থাকতে পারি না। তোমার যেমন কষ্ট হচ্ছে তেমনি আমারও অনেক কষ্ট হচ্ছে। পাগল ছেলেটাকে ছাড়া না আমি একটা দিনও থাকতে পারি না। এই 7টা দিন আমি কি করে থেকেছি সেটা আমি জানি। আম্মু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তোমার ছেলে আমার উপরে রাগ করে বাসা ছেড়ে চলে যাবে। দেখো, আমি আমি ঠিক ওকে ফিরিয়ে আনবো। তাও আমার উপরে রাগ করে থেকো না। তুমি রাগ করে থাকলে মনে হয় আমার আম্মু আমার উপরে রাগ করে আছে। দেখো, তুমি যদি রাগ করে থাকো তাহলে আমি তোমার ছেলেটাকে কি করে, তোমার ছেলেটা রাগ কিভাবে ভাঙাবো বলো?
আম্মু চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর চাঁদনির আম্মু বলতে লাগলো, স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু রাগারাগি হতেই পারে, তাই বলে তুই জামাইয়ের সাথে এরকম ব্যবহার করবি? আমি তো ভাবতে পারছি না। তুই জানিস তোর আব্বু তোর ওপর কতটা রেগে আছে, তারপরেও আমি জোর করে ওনাকে নিয়ে আসছি। তুই কেন এরকম একটা কাজ করতে গেলি বল? তুই বিয়েতে রাজি ছিলি না, সেটা একবার আমাদের বলতি, আমরা এই বিয়েটা দিতাম না। তোর আব্বু কতটা রাগ করেছে জানিস? আমরা তো ভেবেছিলাম আমাদের সম্পর্কটা আরো গভীর হবে, ওই জন্য তোদের বিয়েটা দিয়েছিলাম। তুই না করলে আর এরকমটা করতাম না। তুই ঈশানকে স্বামী হিসেবে মানতে পারবি না, সেটা আমাদের একবার বলতে পারতি। আম্মু, আমি রাগের মাথায় এমনটা করেছি। আমি এখন ওকে স্বামী হিসেবে মানি, এই বিয়েটাকেও মানি। তুমি এরকম কথা বলো না। আমি এখান থেকে কোথাও যাব না যতদিন না পর্যন্ত ঈশানকে ফিরিয়ে আনতে পারছি। ততদিন অবধি আমি সারা জীবন এখানেই থেকে যাব। ওকে যেভাবেই হোক আমি ফিরিয়ে আনবো। দেখো, ও ঠিক ফিরে আসবে। আমার উপরে রাগ করে থাকতেও পারবেই না। আমি আমার স্পর্শ দিয়ে ওকে বুঝিয়ে দেবো, ওর স্পর্শগুলো আমার চাই। 1 বছর পর। দেখতে দেখতে কেটে গেছে 1টা বছর। এর মাঝে সব কিছুই অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চাঁদনির আর শত চেষ্টা করেও ঈশানকে খুঁজে পায়নি। ওর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ঈশান বাসায় ফিরে আসেনি। কোথায় গেছে, কী করছে সেটা কেউই জানে না, কিন্তু শুধু জানে ঈশান রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। আব্বু আম্মু ওর আশাটা প্রায় ছেড়েই দিয়েছে, তাই আর এখন চোখে জল বের হয় না। মাঝে মধ্যে আম্মু ওর কথা মনে পড়লে অনেক কান্নাকাটি করে। চাঁদনি আম্মুকে অনেক বোঝায় যে করেই হোক ও ঈশানকে খুঁজে বের করবে, কিন্তু দিন যত এগোচ্ছে চাঁদনির মনের দিক থেকে ততটাই ভেঙে পড়ছে। বাসায় থাকলে চাঁদনি সবসময় মন খারাপ করে থাকে, তাই এখন ওদের ব্যবসাটার পাশাপাশি ঈশানদের ব্যবসাটাও দেখে। কারণ আব্বু মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, তাই চাঁদনি নিজেই সব দায়িত্ব নিয়েছে। অফিসের ফাঁকে ফাঁকে চাঁদনি সব জায়গায় ঈশানের খোঁজ করে। যে অনিচ্ছায় হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। এর মাঝে ঈশানের আব্বু আম্মু চাঁদনিকে অনেক বুঝিয়েছে, একটা মেয়ে তো এভাবে থাকতে পারে না, তাই ওকে বাসায় চলে যেতে বলেছে, আরেকটা বিয়ে করে নিতে বলেছে। চাঁদনির আব্বু আম্মু একই কথা বলেছে, কিন্তু চাঁদনি ওদের কথাটা কোনোভাবেই মানতে নারাজ। ঈশান ওর থেকে একেবারের জন্য হারিয়ে গেছে। ও যেভাবেই হোক ঈশানকে খুঁজে বের করবে, আর ঈশানও একটা সময় রাঘাভিমান ভুলে ওর কাছে ফিরে আসবে। সেদিনের অপেক্ষায় চাঁদনি থাকবে, কারণ ও যে অন্যায়টা করেছে সে অন্যায়ের শাস্তিও পাচ্ছে ভেবেই চাঁদনি আর বাসায় ফিরে না। আব্বু আম্মু বারবার যখন ওকে বলেছিল আবার বিয়ে করতে, তখন চাঁদনি ওদের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। শেষ 1টা মাস আব্বু আম্মুর সাথে দেখা করা, কথা বলা তো দূরে থাক, ওদের বাসায় পর্যন্ত যায়নি। অফিসের কাজের জন্য চাঁদনিকে চট্টগ্রাম যেতে হবে, তাই রেডি হচ্ছিল। এরই মাঝে আম্মু এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, মামনি, কোথায় যাচ্ছ তুমি? আম্মু, আমি একটু চট্টগ্রাম যাচ্ছি। আমাদের অফিসে বড় একটা ডিল হবে, আর সেটা সামলাতে আমাকে যেতেই হবে। আর যদি দেখি তোমার ছেলেকে খুঁজে পাই। মামনি, তুমি এখনো ঈশানের আশাটা ছাড়োনি। বললাম তো, ও আর ফিরবে না। ফিরার হলে অনেক আগে ফিরে আসতো। যে ছেলে কিনা একটা দিন বাসা থেকে দূরে থাকতে পারতো না, 1টা বছর পেরিয়ে গেছে, সে ছেলে বাসায় আসছে না। বেঁচে আছে কিনা উপরওয়ালা ভালো জানে। আম্মু কথাটা বলেই কান্না করে দিল। চাঁদনি আম্মুর চোখের পানি মুছে দিয়ে বলল, কি জানি, এবার হয়তো ওখানেই তোমার ছেলেকে খুঁজে পাবো। কতদিন লাগবে জানি না, কিন্তু আমার মন বলছে আমি খুব শীঘ্রই তোমার ছেলেকে পেয়ে যাব। আমি কি এখন এভাবে থেমে থাকলে তো আর হবে না বলো? তোমার ছেলেকে তো খুঁজে বের করতে হবে, ওর রাগ ভাঙাতে হবে, তারপর তোমাদের কাছে ফিরিয়েও আনতে হবে। তখন না হয় ওকে বকা দিয়ে দিও। আর দেখো, খুব শীঘ্রই তোমাদেরকে একটা খুশির খবর দেবো আমি। এখন প্লিজ আম্মু, কান্না করো না। সব যখন আমার জন্য হয়েছে, আমাকেই ঠিক করতে হবে। চাঁদনি বেরিয়ে গেল। তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সারাটা দিন জার্নি করে সন্ধ্যার দিকে পৌঁছে গেল চট্টগ্রামে। চাঁদনির সাথে ওর বিয়ে এসেছে, তো দুজনে রুমে বসে আছে, আর চাঁদনি এক মনে কি যেন একটা ভাবছে। তখন ওর বিয়ে বলতে লাগলো, ম্যাম, এত কি ভাবছেন? নিশ্চয়ই ছাদের কথা ভাবছেন।
ম্যাম, এভাবে মন খারাপ করে থাকবেন না। আমরা মিটিংটা কনফার্ম করতে আসছি, তারপর না হয় আপনি স্যারকে খুঁজবেন। কিন্তু তার আগে যদি মন খারাপ করেন তাহলে প্রজেক্টটা খুব বাজে হয়ে যাবে। আপনি যতবারই মন খারাপ করছেন না কেন ততবারই আমাদের প্রজেক্টটা খুব খারাপ হয়েছে। তাই প্লিজ আপনি মন খারাপ করে থাকবেন না। কি করব বলো, মনটা খারাপ হয়ে যায়। যে পাগলটা আমাকে এতটা ভালোবাসতো তাকে বুঝতেই পারলাম না, বুঝে ওঠার আগেই সে আমাকে ছেড়ে চলেও গেল। প্লিজ ম্যাম, মন খারাপ করবেন না। দেখেন, আমরা ঠিক স্যারকে খুঁজে বের করব। আপনি তো আর কম চেষ্টা করছেন না। চেষ্টা করলে উপরওয়ালা চেষ্টাকে একদিন সফল করে দেয়। তেমনিভাবে দেখবেন আপনারও চেষ্টাটাও সফল হবে। থাক এসব কথা, ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে। পরদিন সকালে চাঁদনি আর ওর বিয়ে রেডি হয়ে তারপর অফিসে চলে যায়। সেখানে মিটিংটা শেষ করতে করতে বিকেল হয়ে যায়। ব্যস্ততার কারণে দুপুরে লাঞ্চটা পর্যন্ত করতে পারেনি, তাই ওরা একটা রেস্টুরেন্টে যায়। তারপর একটা ওয়েটারকে ডাকলে ওয়েটার ওদের সামনে আসে আর বলে, ম্যাম কি খাবেন বলুন। দুজন খাবার অর্ডার করলে ওয়েটার চলে গেল। একটু পরে ওই ওয়েটারটা যখন খাবার নিয়ে আসতে যাবে তখন ওর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো, তাই ও অন্য একটা ওয়েটারকে ডেকে বলল। এই ঈশান শোন। ঈশান এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। তখন ওই ওয়েটারটা ওর হাতে খাবারগুলো দিয়ে বলল, 3 নম্বর টেবিলে 2 জন ম্যাম বসে আছে, ওনাদের খাবারগুলো একটু দিয়ে আয়। আমাকে ওয়াশরুমে যেতে হবে, না হলে এখানেই হয়ে যেতে পারে। ছেলেটার কথায় ঈশান একটু হাসলো। তারপর খাবারগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। 3 নাম্বার টেবিলের কাছে আসতেই যাকে দেখলো তাকে দেখার জন্য ঈশান কখনোই প্রস্তুত ছিল না। ঈশানের সামনে চাঁদনি বসে আছে। ওকে দেখার সাথে সাথেই বুকের বাঁ পাশটা কেমন একটা মোচড় দিয়ে উঠল। মনে পড়ে গেল 1 বছর আগে চাঁদনির করা অবহেলাগুলোর কথা। ও ভাবতেই পারছে না চাঁদনি এখানে দেখছে। ভেবেছিল চাঁদনির সাথে আর কখনোই দেখা হবে না, কিন্তু এখানে যে ওর সাথে দেখা হয়ে যাবে সেটা ঈশানের ধারণার বাহিরে ছিল। ওর চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তারপরও নিজেকে স্বাভাবিক করে নিল আর ভাবল, ঈশান চায় না চাঁদনির সামনে যেতে, কারণ ও নিজে থেকে বলেছিল চাঁদনিকে কখনো নিজের মুখটা দেখাবে না। ঈশান ভাবতে লাগলো এবার কি করবে। এই অবস্থাতে গেলে ওকে সবাই চিনে ফেলবে। আপনারা কি ভাবছেন ঈশান এখানে কি করছে? ও রাগ করে সেদিন চট্টগ্রামে একটা বন্ধুর কাছে চলে আসছিল। ঈশানের বন্ধুটা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, তারপরও ওকে অনেক হেল্প করেছে আর ওকে এই রেস্টুরেন্টে একটা জব পাইয়ে দিয়েছে। সেই থেকে ঈশান এখানেই থাকে। বাস্তব পরিস্থিতির সাথে সম্মুখীন হতে হতে এখন নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছে। চাঁদনির স্মৃতিগুলো এখনও ওকে অনেক কষ্ট দেয়। প্রত্যেক রাতে ঘুমোতে পারে না, চোখে জল ফেলে। কিন্তু আজকে এতগুলো দিন পর দেখার পরে মনে হচ্ছে ওর বুকের ভিতরে একটু হলেও যন্ত্রণাটা কমেছে। এর মাঝেই চাঁদনি আবারও ওয়েটারকে ডাকে। এখন ঈশান তাড়াহুড়ো করে মুখে একটা মাস্ক পরে খাবারগুলো নিয়ে ওদের সামনে গেল। তারপর খাবারটা সার্ভ করে দিয়ে চলে আসতে গেলে চাঁদনি একেবারে ওর মুখের দিকে তাকালো। হঠাৎ করেই ওর মনে হতে লাগলো, এই ওয়েটারের চুলগুলো একদম ঈশানের চুলের মতো মনে হচ্ছে। ওকে কেমন চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। চাঁদনি বেশ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তাই ঈশান তাড়াহুড়ো করে খাবারগুলো সার্ভ করে দিয়ে সেখান থেকে চলে গেল। যাবার সময় একবার চাঁদনির দিকে তাকালো। চাঁদনি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। ঈশান ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে সেখান থেকে দ্রুত হেঁটে চলে গেল। চাঁদনির কেন জানি মনে হচ্ছে এই ছেলেটাকেও চেনে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। চাঁদনিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর পিয়ে বলল, ম্যাম, এভাবে তাকিয়ে কি দেখছেন? খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আবার আমাদের হোটেলে যেতে হবে। তমা দেখো, আমার মনে হচ্ছে ওইটা ঈশান। এবার মেয়েটা বেশ ভালো করে ঈশানকে পিছন থেকে দেখলো, কিন্তু চিনতে পারলো না। তাইও বলল, ম্যাম, কী সব বলছেন? স্যার এখানে আসবে কোথা থেকে? আর আপনি কি ভাবছেন স্যার কি এতটা বোকা নাকি একটা রেস্টুরেন্টে জব করবে? ওনার যে যোগ্যতা আছে তাতে যখন তখন চাইলে যে কোনো বড় ধরনের কোম্পানিতে জব নিতে পারে। তাহলে কেন এইখানটাতে জব করতে যাবে?
আপনি হয়তো ভুল কাউকে দেখছেন। না না, আমি ভুল করতে পারি না। আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। ওর চুলগুলো কেমন আমি সেটা খুব ভালো করে জানি। আমি শিওর এটা ঈশান। আমার মন বলছে ও আমাকে দেখে তাড়াহুড়ো করে এখান থেকে চলে গেল, আর কেমন যেন অসহায়ভাবে আমার দিকে তাকিয়েছিল। তুমি দেখো, আমি ঈশানকে পেয়ে গেছি। তাহলে ম্যাম আর দেরি কেন, কথা বলেন আর ওনাকে জোর করে এখান থেকে নিয়ে যাই। না না, সেটা করলে ও এখান থেকে চলে যাবে। ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওকে চিনতে পেরেছি। তাহলে ম্যাম এক কাজ করতে পারেন, ওনাকে আবার এখানে ডাকেন, তারপর আমরা কথা বলবো। চাঁদনি ভাবতে লাগলো কি করবে। তারপর কিছু একটা ভেবে আগে সে ওয়েটারকে ডাকলো। ওয়েটার এসে বলল, জি ম্যাম, কিছু লাগবে? একটু আগে যে ছেলেটা এখানে এসেছিল ওকে একটু পাঠাও তো। কেন ম্যাম, কোনো ভুল হয়েছে? তোমাকে পাঠাতে বলেছি, তুমি পাঠাও। ভুল হয়েছে না হয়েছে সেটা ওকে বলবো। আর যদি ছেলেটা না আসে তাহলে কিন্তু তোমাদের খবর আছে। ওকে ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি ওকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এবার ছেলেটা যেতে যেতেই ঈশানের নাম ধরে ডাকলো। সাথে সাথেই চাঁদনির পিয়ে ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। চাঁদনি আর বুঝতে বাকি রইল না ওর ধারণাটাই ঠিক। ওর চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রুও গড়িয়ে পড়ল। তারপরও হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। অন্যদিকে ওয়েটার ছেলেটা গিয়ে ঈশানের সামনে দাঁড়ালো আর বলল, কি ভুল করেছিস? 3 নম্বর টেবিলের ওই ম্যাম তোকে ডাকছে, যা গিয়ে শুনে আয় কি বলে। আবার কেন ডাকছে? আবার কেন ডাকছে? এবার ঈশান ভাবতে লাগলো। এই মেয়ে তো দেখছি আমাকে বিপদে না ফেলে ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ঈশান আর দেরি না করে বেশ স্বাভাবিকভাবেই চাঁদনির সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো আর বলল, ম্যাম আমাকে ডেকেছে, আপনাদের কিছু লাগবে নাকি? কোনো ভুল করেছি? যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলেন, আমি সলভ করে দিচ্ছি। ঈশানের কথাতে চাঁদনির আর বুঝতে বাকি রইল না এটাই ঈশান। ওর সাথে সাথে উঠে দাঁড়ালো। আর কিছু বুঝে ওঠার আগেই ঈশানের অনেকটা কাছে চলে আসলো। ঈশান বেশ হকচকিয়ে গেল। চাঁদনি হঠাৎ করেই ঈশানের কোমরে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর ওর মুখের মাস্কটা খুলে ফেলল। ঈশান বলতে লাগলো, ম্যাম কি করছেন এসব? প্লিজ এখানে এরকমটা করবেন না। দেখেন এটা আমার জবের জায়গা, আপনি উল্টাপাল্টা কিছু করলে আমাকে জবটা হারাতে হবে। তুই জবের কথা ভাবছিস, কিন্তু আমি একটা বছর ধরে কষ্ট পাচ্ছি সেটা বুঝতে পারছিস না? কুত্তা, তোর সাহস হয় কি করে তুই আমাকে ছেড়ে আসিস? আজকে তোকে আমি শেষ করে ফেলবো। চাঁদনি কথাগুলো বলেই কান্না করে দিল। ও ঈশানের শার্টের কলার ধরে ওর বুকে মাথা ঠেকিয়ে বেশ জোরে জোরে ফুঁপিয়ে উঠল। সেই মুহূর্তে ঈশান কি বলবে বুঝে উঠতে পারছে না। রেস্টুরেন্টে সবাই এরকম একটা দৃশ্য দেখছে। চাঁদনি কান্না করছে, তাই কিছু বলতেও পারছে না। তাই ওর পিয়ে ওকে সবটা বলতে লাগলো। সব শোনার পর ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চাঁদনিকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখেন ম্যাম, এখানে কোনো পাগলামি করবেন না। আমি তো বলেছি আমি আর কখনো আপনার সামনে যাব না। আপনি নিজে থেকেই আমার মুখটা দেখছেন, আমি তো চাইনি আমার পাপি মুখটা আপনাকে দেখাতে। প্রতিশোধ নিচ্ছ না, কিন্তু এরকম কষ্ট দিও না যেটা আমি সহ্য করতে পারবো না। আমি এই একটা বছরে বুঝতে পেরেছি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। তোমাকে ছাড়া প্রত্যেকটা মিনিট আমার কাছে প্রতি 1000টা বছরের সমান মনে হচ্ছে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমার সাথে ফিরে চলো। দেখো, আব্বু আম্মু তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। তোমাকে ছাড়া আমি না থাকতে পারছি না। নিজেকে সবসময় অসহায় লাগছে। প্লিজ আমাকে মাফ করে দাও। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমি কোনো প্রতিশোধ নিচ্ছি না। আর কষ্ট আপনি পাবেন কেন? কষ্ট তো পেয়েছি আমি, আপনাকে ভালোবেসে কষ্ট পেয়েছি। তাছাড়া এখন আপনার কি এমন হয়েছে যার জন্য আপনি সবটা বুঝতে পেরেছেন? আপনার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, আপনার পাশে এখন কেউ নেই, ওই জন্য নিজেকে অসহায় মনে হচ্ছে। কাউকে টর্চার করার জন্য পাচ্ছেন না, ওই জন্য নিজের শিকার বানাতে চাইছেন, তাই তো? দেখেন আমি অতটা বোকা না, প্লিজ ছাড়ুন, আমাকে যেতে দিন। এটা আমার কাজের জায়গা, দয়া করে এখানে কোনো নাটক করবেন না যার জন্য আমাকে এখান থেকে বের করে দেয়। বিশ্বাস করো, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। খুব বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে, মরে যাবো তোমাকে ছাড়া। আর আমাকে ফিরিয়ে দিও না। এই একটা বছর অনেক কষ্ট দিয়েছো। তুমি জানো না তোমাকে ছাড়া আমি কিভাবে ছিলাম। তুমি চলে আসাতে বুঝতে পেরেছি তুমি আমার লাইফে কতটা জুড়ে ছিলে। তুমি ঠিকই বলেছো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, যার জন্য পরে নিজেও কষ্ট পেয়েছি।
প্লিজ আমার সাথে ফিরে চলো, নাহলে আমি মরে যাবো ঈশান। দেখেন ম্যাম, এসব নাটক দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। আর আগে আমাদের মাঝে কি হয়েছে না হয়েছে আমি সবটা ভুলে গেছি। আর আপনি কে? আমি তো আপনাকে চিনি না। এসব কথা বলে কোনো লাভ হবে না। আপনি কি করবেন না করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাই আমাকে ছেড়ে দিন আর এখান থেকে চলে যান। ঈশান চাঁদনিকে ছাড়িয়ে নিল। তারপর চলে যেতে গেলে চাঁদনি বলতে লাগলো, আমি আমি মরে গেলে তোমার কিচ্ছু যায় আসে না। আমি কষ্ট পেলে তোমার খারাপ লাগবে না তো? আজব, আপনার কিছু হলে আমার খারাপ লাগতে যাবে কেন? কি আপনি? আমি আপনাকে চিনি না। আপনি মরবেন না বাঁচবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি জানি তুমি আমার উপরে কতটা রাগ করে আছো, আর তুমি যে আমাকে সহজে মাফ করবে না সেটাও আমি জানি। আর আমি না তোমার মতো অবহেলাটা সহ্য করতে পারবো না। সত্যি মরে যাবো, তার থেকে না হয় তোমার সামনেই নিজেকে শেষ করে দেব, প্রমাণ করে দিয়ে যাব আমি নাটক করছি না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। চাঁদনি কথাটা বলেই টেবিলের উপর থেকে একটা ছুরি হাতে নিল। তখন ওর পিয়ে বলতে লাগলো, ম্যাম প্লিজ পাগলামি করবেন না। স্যার দেখেন ম্যাম ছুরি হাতে নিয়েছে, পাগলামি করছে, প্লিজ আপনি ওনাকে আটকান। কথাটা শুনেই ঈশান পিছনের দিকে ফিরে তাকালো। চাঁদনি ওর হাতের উপর একটা ছুরি ধরেছে। তারপর যখনই টান দিতে যাবে তখন ঈশান ওর হাতটা ধরে ফেললো। ছুরিটা ফেলে দিয়ে খুব জোরে সোরে ঈশান চাঁদনিকে একটা থাপ্পড় মেরে দিল আর বলতে লাগলো, পাগল হয়ে গেছেন আপনি? ইগোটাকে এখনো কমাতে পারেননি। একটা বছরে ভেবেছিলাম কিছুটা চেঞ্জ হয়েছেন, কিন্তু তাও হয়নি। এখনো সেই বাচ্চামিটা রয়ে গেছে। যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? হয়ে গেলে যেত, তুমি তো আমাকে ভালোবাসো না। ঈশান একটাবার মাফ করে দাও না, সবকিছু তো শেষ হয়ে যায়নি। আমি তো দেরিতে হলেও বুঝতে পেরেছি, আর কখনো এরকম ভুল করবো না। মাফ করে দাও না, আমি তো তোমার মিষ্টি বউ, পাগলি বউ, ভুল তো করতেই পারি, বলো একটাবার মেনে নাও। চাঁদনি কান্না করতে করতে আবার ঈশানকে জড়িয়ে ধরলো। ও আর রাগ করে থাকতেই পারল না। চাঁদনিকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরলো। সাথে সাথে রেস্টুরেন্টের সবাই হাততালি দিতে লাগলো। আমার বিশ্বাস ছিল তুমি একদিন আমাকে ভালোবাসবে আর ঠিকই আমাকে খুঁজে বের করবে। আজকে সেটা হয়েছে। আমি জানতাম কেউ কাকে সত্যিকারে ভালোবাসলে সে অবশ্যই তাকে ফিরে পায়, আর আমিও পেয়েছি। সত্যি তো? তুমি আমার উপরে রাগ করে নেই তো? আমার সাথে বাসায় ফিরে যাবে তো? আরে বাবা হ্যাঁ, আমি আমার পাগলি বউটার ওপর রাগ করে থাকতে পারি? আমি বাসায় ফিরে যাব। তুমি যে আমার উপরে রাগ করে নেই তাহলে সেটার প্রমাণ দাও। কি প্রমাণ দেব? এক্ষুনি আমাকে আদর করতে হবে। যদি না করো তাহলে বুঝবো তুমি আমার উপরে রাগ করে আছো। আগে তো নিজে থেকে অনেকটা আদর করতে, এখন আমি নিজেই চাই তুমি আমাকে আদর করো। পাগলামি করো না তো, এটা পাবলিক প্লেস, এখানে কিছু করলে ইজ্জত থাকবে না। দাঁড়াও, দেখাচ্ছি। সবার আড়ালে করলে তখন আমাকে পজিটিভ ছিল, এখন থেকেই বাকি হবে। আর আমরা তো স্বামী স্ত্রী, তাহলে এখানে লজ্জা পাওয়ার কি আছে? চাঁদনি কথাটা বলেই ঈশানের ঠোঁটের সাথে ঠোঁটগুলো মিলিয়ে দিল। রেস্টুরেন্টের সবাই আবারও হাততালি দিতে লাগলো। ঈশান বুঝতে পারলো চাঁদনি লজ্জা পাচ্ছে, যার কারণে ওর সাথে লেপটে যাচ্ছে। ঈশান ওর শার্টটা খুলে ওদের মাথার উপর দিয়ে চাঁদনিকে নিজের কাছে টেনে নিল। তো ভালো থাক ভালোবাসার মানুষগুলো। রাগ অভিমান ভালোবাসারই অংশ। এমন রাগ করতে নেই যার জন্য অপর মানুষটা কষ্ট পায়। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী গল্প আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।